শুভ সন্ধ্যা। বিস্তার আয়োজিত ভাষা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান এই জীবনের যত মধুর ফুলগুলির ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার গৌরচন্দ্রিকা আমি খুব একটা দীর্ঘায়িত করব না, কারণ আমার মনে হয়েছে এতদিনে যারা নিয়মিত দেখছেন অন্তত তাদের কাছে এই অনুষ্ঠানের আকৃতি, প্রকৃতি, উদ্দেশ্য, বিধেয় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তাছাড়া আমি লক্ষ্য করেছি প্রতিবারই আমাদের শেষের দিকে গিয়ে একটু সময় নিয়ে টানাটানি পড়ে, ফলে আমি শুরুতে অযথা কিছু সময় নষ্ট করতে চাই না। আমি তবে একটি কথা আবারও বলবো যে আমরা যে মূল উপস্থাপনার পরে একটি প্রশ্নোত্তর পর্ব রাখি বা মুক্ত আলোচনা পর্ব, দয়া করে সেই জায়গাটাতে আপনারা একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, আপনাদের যে কোনো প্রশ্ন, পরামর্শ, মন্তব্য, পর্যবেক্ষণ ইত্যাদি নিয়ে। তাহলে অনুষ্ঠানটা আরেকটু বেশি ফলপ্রসূ, আরেকটু অর্থবহ হয়। আর যদি জরুরি বা তাৎক্ষণিক কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটা কিন্তু আপনারা উপস্থাপনা চলাকালীনই করতে পারবেন, হাত তুলে কিংবা নিজেদের মাইক্রোফোনটা অন করে। তো এই রইল আমার সূচনা বক্তব্য। আমি এবার আমাদের আজকের যে মূল উপস্থাপক রাজীব চক্রবর্তী, তাকে অনুরোধ করবো তার উপস্থাপনা শুরু করতে। এহসানুল কবির যে আমাদের দ্বিতীয় উপস্থাপক, তিনি মেলবোর্ন থেকে যুক্ত হন, এখন এসে পৌঁছননি। তো তাই আমি রাজীবকেই বলছি, রাজীব শুরু করো, এহসান আসলে সে কোনো সময় যুক্ত হবে। রাজীব। হ্যাঁ, ধন্যবাদ আলম ভাই। বিস্তারের সবাইকেই, এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই শুভেচ্ছা জানাই। এই কঠিন সময়ে গত 11 তারিখে আমরা যখন অনুষ্ঠান করেছি, তারপর থেকে আজকে এই 25 তারিখের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির জগতে ইন্দ্রপতন ঘটে গেছে। এটা তো বললে মনে হয় খুব বেশি বলা হবে না। প্রথমত হচ্ছে 11 তারিখের পরই বাংলাদেশের বাংলা নববর্ষের দিনে চলে গিয়েছেন জনাব শামসুজ্জামান খান। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির চর্চা এবং তার পৃষ্ঠপোষকতায় এই মানুষটির অবদান আমরা ভুলতে পারবো না। আর আমাদের এই অনুষ্ঠান যেহেতু ভাষাকে নিয়ে, ভাষার ভুল ভ্রান্তি, ভাষার নানা কলকব্জা নিয়ে, সেখানে শামসুজ্জামান খান স্যারের একটি বিশেষ ভূমিকা ছিল। বাংলা ভাষায় যে বিভিন্ন মানুষ, রবীন্দ্রনাথ বলেছেন, ভট্টপ্রসাদ শাস্ত্রী বলেছেন, অনেকে কি বলেন যে বাংলার নিজস্ব ব্যাকরণ প্রয়োজন। বাংলা ভাষা যে সংস্কৃতের আদলে যে বাংলা ভাষার ব্যাকরণ চর্চা চলছে বহুদিন থেকে বা শুরু থেকেই, সেইটাকে জারি রেখেও যে বাংলা নিজের একটা ব্যাকরণ, প্রাকৃত বাংলা আমরা বলি, মানুষের মুখে যে বাংলা চলে, যে বাংলায় আমরা কথা বলি, যে বাংলায় আমরা চিন্তা করি, সেই বাংলার একটা নিজস্ব ব্যাকরণ থাকা দরকার। এই প্রয়োজনীয়তার কথা অনেকে বলেছেন বিভিন্ন সময়। তো শামসুজ্জামান খান স্যার প্রথম সেই মানুষ যিনি নাকি দু বাংলা মিলে এইরকম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন। সেই চেষ্টায় তিনি কতদূর সফল হয়েছেন সেটা পরের প্রশ্ন, কিন্তু এই উদ্যোগটা তিনি নিয়েছিলেন এবং এটা একটা কি বলবো, একটা অসম্ভব উদ্যোগ ছিল। কারণ দুই বাংলার মানুষকে মিলিয়ে চেষ্টা তো কম হয়নি, কিন্তু করাতে যায়নি, উনি শেষ পর্যন্ত করেছিল। আর আমার ব্যক্তিগতভাবে তার কাছে ঋণ আছে যে বাংলাদেশের সঙ্গে আমার, যদিও আমার জন্মের সূত্রে বাংলাদেশের সঙ্গে আমার পরিচয় অতি গভীর, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের এই সাংস্কৃতিক জগতের সঙ্গে পরিচয়ের একটা প্রধান সেতু হিসেবে কাজ করেছিলেন তিনি। আমাকে হাত ধরে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় ক্ষতি আমাদের যেটি ঘটেছে সেটি কদিন আগেই কবি শঙ্কর ঘোষের মৃত্যু। সে মৃত্যু আমাদেরকে, আমরা বলছি এটা সত্যি অর্থেই খুব ভেতর থেকেই বলা যে আমাদেরকে অভিভাবকহীন করেছে। আমরা যারা বাংলা ভাষা সাহিত্য নিয়ে কাজ করি, চর্চা করি, তাদের সকলেরই আশ্রয়, অন্যতম আশ্রয় ছিলেন। তো তিনি চলে যাওয়াতে এই যে শূন্যস্থান সেটি পূর্ণ হওয়া তো মুশকিল। আমরা আজকের অনুষ্ঠানে যে
উপস্থাপনাটা আমি তৈরি করেছি এদের কথা সেখানে থাকবে। আমি আশা করব আপনারাও যদি এই মানে আমাদের এই উপস্থাপনার সময় আপনারাও যদি আমাদের সঙ্গে যোগ দেন, আপনাদের মন্তব্য পরামর্শ ইত্যাদি। তো আমি উপস্থাপনাটা শুরু করি। দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা ষষ্ঠ পর্বে এসে উপস্থিত হয়েছি। তো আমাদের শ্রদ্ধা জ্ঞাপন জনাব শামসুজ্জামান খানের প্রতি, সে কথা আগেই বলেছি। আর দ্বিতীয় মানুষ কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের এই ছবিটি আমি নিয়েছি বিভাগের সম্পাদক রাহুল সেনের কাছে, তার কাছে তার প্রতি কৃতজ্ঞতা। আমরা শুরু করি শঙ্খ ঘোষের বহু আগে রেকর্ড করা একটি কবিতার আবৃত্তি দিয়ে। যে কবিতা আমরা সবাই বহুবার শুনেছি, তার গলায় তার কণ্ঠে সে আবৃত্তি আমরা একটু শুনে। ভিড়। ছোট হয়ে নেমে পড়ুন মশাই, সরু হয়ে নেমে পড়ুন মশাই, চোখ নেই চোখে দেখতে পান না, সরু হয়ে যান ছোট হয়ে যান, আরো কত ছোট হব ঈশ্বর ভিড়ের মধ্যে দাঁড়ালে, আমি কি নিত্য আমারও সমান সদরে বাজারে আড়ালে। অতি পরিচিত কবিতা আমাদের সকলেই। আমরা যারা কবিতার মুহূর্ত করেছি সেখানে এই কবিতার জন্ম বৃত্তান্ত সম্পর্কে তিনি বলেছিলেন কিভাবে এই কবিতা লেখা করবো আগে। যাই হোক, শঙ্খ ঘোষের কথা বলতে গেলে যে কথাগুলি না বলে পারা যায় না, সেটা হচ্ছে শঙ্খ ঘোষ বাংলার এই ব্যবহার, ভাষার ব্যবহার, তার বানান, এসব নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করেছেন। তা নিয়ে দুটি বই তিনি লিখেছিলেন। একটি হলো কথা নিয়ে খেলা, একটি শব্দ নিয়ে খেলা। এই দুটো বই তিনি লিখেছিলেন। কিন্তু তারও আগে আমি বলবো যে শঙ্খ ঘোষ যে উত্তরাধিকার, ভাষা বানান সংক্রান্ত যে উত্তরাধিকার তিনি পেয়েছিলেন, সেটি তার পিতা মনীন্দ্র কুমার ঘোষ। মহেন্দ্র কুমার ঘোষের এই ছবিটিও রাহুল সেন আমাদেরকে জোগাড় করে দিয়েছেন। আর তার পাশে দেখুন আরেকটি ছবি দেবপ্রসাদ ঘোষের। এই দুজন 1936-37 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সমিতি বানানের নতুন নিয়ম কানুন তৈরি করছে, সেই সময় দেবপ্রসাদ ঘোষ তার সেই বানান সমিতির একজন অন্যতম সভ্য ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে নিয়ম কানুন, তথাকথিত যে সমস্ত বাংলা বানান সংস্কারের যে প্রস্তাব কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছিল, বানান সমিতি দিয়েছিল, সেইগুলোকে তার বিরুদ্ধে তাদের আপত্তির কথা খুব শক্তভাবে জানিয়েছে। দেবপ্রসাদ ঘোষ তো বেশ সোচ্চার ছিলেন এ বিষয়ে। আমরা সেই কথায় আসবো যে এইখানে ঠিক কি কি ঘটনা ঘটেছিল। এগুলো খুব মজার, মানে ইতিহাসটা জানার ক্ষেত্রেও খুব প্রয়োজনীয়, আর তার সঙ্গে এই আলোচনাগুলিও খুব মজার, আমাদেরকে আলোকিত করবে নানা। তো সেই কাজে দেবপ্রসাদ ঘোষের সঙ্গী আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন মনীন্দ্র কুমার ঘোষ। তারা সবসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরিবর্তনকে, সব নিয়মকে তারা যে মেনে নিয়েছিলেন, তারা যথেষ্ট সোচ্চার ছিলেন, সমালোচনা করেছেন, কিন্তু তাও শেষ পর্যন্ত শালীনতা বজায় রেখে তারা তাদের সমালোচনা করেছেন। এটাও তাদের এই সমালোচনা থেকে শেখার একটা বিষয়। ভাষার তো এই ভাষা ব্যবহারের শালীনতা ও ভাষা শিক্ষার একটা অংশ। তো আমরা দেখি তাদের কাজগুলি। বাঁ দিকের যে কাজটি, সেটি দেবপ্রসাদ ঘোষের বাংলা ভাষা, বাঙ্গালা ভাষা ও বানান। বানান শব্দ, বানানটি দেখুন মূর্ধন্য ন দিয়ে লেখা। আসলে বর্ণন শব্দ থেকে যেহেতু বানান শব্দটি এসছে, বর্ণনা, বর্ণন, তো বানান শব্দ
একটা মূর্ধন্য ন দেবপ্রসাদ ঘোষ লিখতেন। এটি উনি ছিলেন পুরনোপন্থী, প্রাচীনপন্থী, রক্ষণশীল। উনি এই জায়গা থেকে সরে আসেননি। কিন্তু দেখুন মনীন্দ্র কুমার ঘোষ, তিনি কিন্তু দুজনেই প্রায় একই সময়ের মানুষ। দুজনের জন্মের ব্যবধান সম্ভবত দেখুন, একজনের 89, একজনের 85, অর্থাৎ 4 বছরের ছোট বড় তারা। কিন্তু চিন্তার ক্ষেত্রে কিছুটা মিল ছিল, কিছুটা অগ্রবর্তীতা হয়তোবা ছিল আমাদের মনীন্দ্র কুমার। আমি পশ্চাৎপর অগ্রবর্তী এই কথা বলাটা ঠিক নয়, কিন্তু এটা বানান চিন্তার কিছু নীতি তারা নিজেদের মতো করে ঠিক করেছিলেন, যার পেছনে ব্যাকরণের কিছু নীতি আছে। আর মনীন্দ্র কুমার ঘোষের পুত্র শঙ্খ ঘোষ, তার ভাষা সংক্রান্ত এই দুটি বই, দুটি খুবই গুরুত্বপূর্ণ। শব্দ নিয়ে খেলা, যেখানে বানান, বাংলা বানান সম্পর্কিত আলোচনা আছে, এবং গল্পের মাধ্যমে বাচ্চাদের জন্য, এটি হচ্ছে বড়, বাচ্চাদের জন্য বানানের বই লেখা হয়নি তা নয়, কবিতা করে লেখা হয়েছে, ছড়া করে লেখা হয়েছে, ছড়ার আকারে লেখা হয়েছে মূলত। কিন্তু এই বই দুটোর বিশেষত্ব হচ্ছে গল্পের আকার। গল্প বাচ্চারা বেশি শোনে সবসময়। ছড়াও যে সবসময় আকর্ষণ করে রাখে তা নয়, কিন্তু গল্পের আকর্ষণ। তো শঙ্খ ঘোষ এইটি বুঝেছিলেন। তিনি এই শব্দ নিয়ে খেলা, আমাদের এখানে একটি কলকাতায় আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর একটি শিশুদের পত্রিকা আনন্দমেলা, তাতে ধারাবাহিকভাবে তিনি লিখেছিলেন কুন্তক এই ছন্দ নামে। কুন্তক প্রাচীন ভারতের একজন বিশিষ্ট শব্দ শাস্ত্রী। তার নামটাকে তিনি তার ছদ্মনাম হিসেবে নিয়েছিলেন, এবং তা নিয়ে বেশ কিছু লেখা ধারাবাহিকভাবে লিখেছিলেন। সেগুলি সংকলিত হয়ে বেরোয় 1980 সালে প্রথম। আর তারপরে 1993-তে এই কথা নিয়ে খেলার বিষয়টা কিন্তু বানানের বাইরে ভাষার যে অন্যান্য ব্যবহার, তার যে অলংকারের ব্যবহার ইত্যাদি দিয়ে সেইটাতে আলোচনা আছে। দেখুন এই তিনজন মানুষ, দেবপ্রসাদ ঘোষ, মহেন্দ্র কুমার ঘোষ, শঙ্খ ঘোষ, এই তিনজন একই জিনিস নিয়ে কিভাবে ভাবনা চিন্তা করছে, তাতে করে বোঝা যায় যে এই যে যুক্তির যে গুণট আমাদের বানান চিন্তার পেছনে, বানানটা যে একমাত্র একান্ত কি বলবো খেয়াল খুশির ব্যাপার নয়, সেটা আমরা নিশ্চয়ই মানি সকলে। কিন্তু তারপরেও দেখি বাঁদিকে যে বানানগুলি রয়েছে, এগুলি প্রাচীন বানান। আমরা জানি যে আগে রেফের পরে দ্বিত্ব দিয়ে ব্যঞ্জনের দ্বিত্ব হতো, পরে দ্বিত্ব বর্জন করার যে নীতি কলকাতা বিশ্ববিদ্যালয় নিল, তাতে করে ডান দিকের বানান এসে পড়ছে। 1936 সালে মে মাসে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বানান সংস্কার সমিতির পুস্তিকা বেরোয়, তাতে তারা কি লিখছেন, সংস্কৃত শব্দে যদি উৎপত্তির জন্য আবশ্যক হয় তবেই রেফের পরে দ্বিত্ব হইবে। এটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা লক্ষ্য করা। অর্থাৎ আমরা এখন যে নিয়মটা বলি যে রেফের পরে দ্বিত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা শুরুটা হয়েছিল কিন্তু যে যদি আবশ্যক হয় তবেই দ্বিত্ব হবে। উদাহরণ হিসেবে দিচ্ছেন কার্তিক, বার্তা, বার্তিক ইত্যাদি, আর অন্যত্র হবে। কেন এই প্রথম তিনটের ক্ষেত্রে দ্বিত্ব রয়েছে? তার কারণ এই দ্বিত্বগুলি কিন্তু রেফের জন্য দ্বিত্ব নয়। এই শব্দগুলি, কার্তিক শব্দটা এসছে কৃত্তিকা শব্দ, কৃত্তিকার মধ্যে দুটো ত আগের থেকেই রয়েছে। বার্তা শব্দটা বৃত্তি শব্দ থেকে এসছে, তাতে দুটো ত রয়েছে, বার্তিক শব্দটাও তাই। অর্থাৎ গঠনগতভাবে শব্দগুলির এই যে দুটো ত বা ব্যঞ্জনের দ্বিত্ব, এটি তার গঠনগতভাবেই তার মধ্যে ছিল আগে। নতুন করে রেফের জন্য সেগুলোকে দেওয়া হয়। কাজেই তাই বলছেন যে উৎপত্তির জন্য যদি আবশ্যক হয়, গঠনগতভাবে যদি সেটি প্রয়োজন হয়, তাহলে সেই দ্বিত্ব শব্দের মধ্যে থাকবে, কিন্তু অন্যত্র হবে না। এইটি 1936-এর মে মাসের সংস্কার। অক্টোবর মাসে এই বানান সমিতিরই দ্বিতীয় সংস্করণ যখন বেরোচ্ছে, তখন দেখুন রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হইবে না। অর্থাৎ
উৎপত্তির জন্য প্রয়োজন হোক বা না হোক, দ্বিত্ব হবে না, কোনোভাবেই দ্বিত্ব হবে। মাত্র কয়েক মাসের ব্যবধান বানান সমিতি তাদের বানান সম্পর্কিত তাদের নীতি পরিবর্তন করছে। তো আমরা সবসময় বলেছি যে বানান একটা সতত পরিবর্তনশীল ব্যাপার, বানান কখনো অজর অমর বিষয় ব্যাপার। এই যে এই ধরনের একটা রেকমেন্ডেশন, এই ধরনের একটা প্রস্তাব, এ ধরনের একটা কথা কেন বলা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না রেফের পরে, তার প্রধান এবং প্রথম কারণ সেটা মনীন্দ্র কুমার ঘোষী লিখেছেন যে এর জন্য বানান সমিতি নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্রেস, সেই প্রেসের যিনি ব্যবস্থাপক অজরচন্দ্র সরকার, বাংলা বইয়ের নির্মাণের ক্ষেত্রে অজরচন্দ্র সরকারের নাম বারবার নানা সময় উঠে এসেছে। অজরচন্দ্র সরকারের মতামত দেওয়া হয়েছিল যে আদৌ কি দ্বিত্ব রাখা হবে। অজরচন্দ্র বলেছিলেন যে দ্বিত্ব যদি সরিয়ে ফেলা হয় সেটা নাকি মুদ্রণ সৌকর্যের ব্যাপার হবে, চোখে দেখতে ভালো লাগবে। এটি হচ্ছে মুদ্রণ বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, তো স্বাভাবিক ব্যাপার যে দেখুন মানে অর্চনার ক্ষেত্রে বা ব্যঞ্জনের দ্বিত্ব না হওয়ার যে কারণ আছে, কার্তিকের ক্ষেত্রে সে কারণ ছিল না। কার্তিকের ক্ষেত্রে দ্বিত্ব হওয়ার কারণ ছিলই। এই কারণে মনীন্দ্র কুমার ঘোষ এবং দেবপ্রসাদ ঘোষ দুজনেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তারা বানান সমিতিকে ক্রিটিসাইজ করেছিলেন, সমালোচনা করেছিলেন। এবং এই বানান সমিতির তো সভ্য ছিলেন এক সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং শহীদুল্লাহ সাহেবের কথাও দেবপ্রসাদ ঘোষ বারবার উল্লেখ করেছেন। কোনো কোনো নীতিতে শহীদুল্লাহ সাহেব দেবপ্রসাদ ঘোষকে সমর্থন করছে। তার উদাহরণ আমি দেবো, এক্ষুনি দিব আপনাদের। এই তর্ক বিতর্কগুলি খুব মজার, ইতিহাসের খাতিরেও মজার, আমাদের বানান চিন্তার কথাগুলি জানতে গেলেও তার জন্য শুরু করেছে। দেখুন বাংলা বানানে আমাদের মনীন্দ্র কুমার ঘোষ কি লিখছেন, এটা কোথা থেকে আওয়াজটা আসছে? হ্যাঁ, এটা নাসিরের ইয়েতে ছিল, মাইক্রোফোন আমি অফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ। সংস্কার সমিতির দ্বিতীয় সংস্করণ প্রকাশের পর এই প্রবন্ধের লেখক সাক্ষাৎ করেছিল সভাপতি রাজশেখর বসুর সঙ্গে। সসংকোচে রাজশেখর বাবুকে জিজ্ঞাসা করলাম, কার্তিক শব্দ যখন কৃত্তিকা শব্দজাত, তখন কার্তিক বানান কি যুক্তিসঙ্গত? রাজশেখর বাবু কিঞ্চিৎ রুষ্মা প্রকাশ করেই বললেন, মশাই সংস্কারই করলাম, আপনারা স্কুল মাস্টার কি কিছুই করতে দেবেন না? কার্তিক শব্দ সংস্কৃত অভিধানে আছে, ছেলেরা কার্তিক লিখলে কেটে দেবেন, শূন্য দেবেন, কার্তিকই একমাত্র বাদ। অর্থাৎ দেখুন আজকে যে বানান নিয়ে আমাদের ঝগড়া বিবাদ বাহাস আমরা করি, সেইটি 1936 সালেও সে ধরনের ঝগড়া বিবাদ চলতো। বানান হচ্ছে ভাষার এমনই একটা গতিশীল গতিময় জায়গা, সেটা নিয়ে ঝগড়া বিবাদ থাকবে মানে জীবন্ত ভাষার জন্যই তো এটা থাকে। মৃত ভাষার জন্য বানান নিয়ে কেউ ঝগড়া করে? বাংলা ভাষা জীবন্ত বলেই তার এই ঝগড়ার প্রয়োজন আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। তার মধ্যেই আমরা নানা রকম ভাবে আমাদের নিয়ম কানুনগুলি বোঝার দেওয়ার শিখে নেওয়ার চেষ্টা করি। তো এই প্রসঙ্গে আমি আরেকটা অংশ আপনাদের একটু উদ্ধৃত করি আর কি। সেই অংশটি দেখুন, এই যে এখানে মজাটা কি, এই যে কার্তিক শব্দটা কৃত্তিকা শব্দ থেকে এলো, কার্তিক শব্দটা তো সংস্কৃতের তৎসম শব্দ, কিন্তু এরও বানান পাল্টে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। অথচ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বানান সমিতি হয়েছিল সেখানে কি বলছেন, যে আরো একটা কথা মনে হলো যে তৎসম শব্দের বানান সুপ্রতিষ্ঠিত করবার জন্য কোনো সংস্কার সমিতির প্রয়োজন তৎকালে অনুভূত হয়নি। সমিতি স্থাপন করা হয়েছিল প্রাকৃত বাংলা বানান সংযত করার জন্য। অর্থাৎ সমিতির এই সংস্কার অনেকেই মনে করেছিলেন অধিকার বহির। আমাদের যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সমিতি তৈরি হয়েছিল সেটি বলা হচ্ছে যে প্রাকৃত বাংলার বানান, অর্থাৎ যেখানে অতৎসম শব্দ
তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই শব্দের বানানে একটা অরাজকতা। অর্থাৎ বিদেশি শব্দ আমি কিভাবে বুঝবো, দেশি শব্দ অন্য ভাষা থেকে যে শব্দ আসছে তার বানান কি হবে, এগুলো একটা খুবই সঙ্গত প্রশ্ন এবং সেখানে ভয়ঙ্কর অরাজকতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বানান সমিতি ছিল এই প্রাকৃত বাংলা, অর্থাৎ তৎসম শব্দের বাইরে যে বাংলায় বানান রয়েছে, শব্দ রয়েছে, সেই শব্দের বানানকে সংযত করা, সংহত করা। কিন্তু করতে গিয়ে কি করলেন দেখুন, যে ওরা তখন সংস্কৃত তৎসম শব্দের বানানের ক্ষেত্রে তারা তাদের নিয়ম কানুনগুলি প্রয়োগ করতে শুরু করল, যে কারণে কৃত্তিকা থেকে কার্তিক দুটো ত দিয়ে লেখা উচিত, কিন্তু বানান সমিতি প্রথমবারে বলেছিল যে হ্যাঁ লেখা হবে, দ্বিতীয়বারে বলছে না হবে না। তার কারণ কি? কারণ হচ্ছে একটু আগেই আপনাদের উদ্ধৃত করে দেখিয়েছি যে রাজশেখর বসু বলেছেন সংস্কারই করলাম মশাই, অর্থাৎ জানি আমরা বানান এটা করা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও করলাম আর বানানের সমতা আনার জন্য। উদ্দেশ্যটা কিন্তু এই সমতা আনা, যাতে খুব বেশি শব্দকে বিকৃত না করে তার মধ্যে যদি একটু সমতা আনা সম্ভব হয়, সেটা তো ক্ষতি নয়, ক্ষতি নেই তাতে। বানান সংস্কারের উদ্দেশ্য সবসময়ই তাই। এই প্রসঙ্গে আরেকটি কথা, আরেকটি বিখ্যাত নথি আপনাদেরকে বলি, নথির কথা উল্লেখ করি। 1931 সালে রবীন্দ্রনাথ মনীন্দ্র কুমারকে একটি চিঠি লিখছিলেন। চিঠিতে লিখছেন, চলতি বাংলার বানান সম্বন্ধে প্রশান্ত বিধান নিয়েছিলেন সুনীতির কাছ থেকে, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে। নিয়মগুলো মনে রাখতে পারিনি, অন্যমনস্ক হয়ে হাজারবার লঙ্ঘন করি, সেই জন্য অসঙ্গতি সর্বদাই দেখা যায়। যেহেতু বাংলা অক্ষরে বিদেশি কথা সর্বদাই লিখতে হচ্ছে, সেই জন্য অনেক নূতন ধ্বনির জন্য নূতন অক্ষর রচনা করা আবশ্যক। আমাদের মনটা অত্যন্ত সাবেক কেলে বলে শীঘ্র এর কোনো কিনারা হবে বলে বোধ হয় না। রবীন্দ্রনাথ 1931 সালে এই কথা বলছেন এবং সেটি দেখুন পরিষ্কার বলছেন যে বিদেশি শব্দ লিখতে হচ্ছে বলে বাংলার বানানে নানা ধরনের অক্ষরের ক্ষেত্রে নতুন অক্ষর তৈরি করতে হচ্ছে, নানা ধরনের অসঙ্গতি রয়েছে, এটা উনি মনে করছেন বলেই তিনি এই একটা নিয়মের প্রয়োজন বোধ করছেন। তার চিঠিতে কিন্তু সেই ইঙ্গিত রয়েছে। প্রাকৃত বাংলার প্রভাব বাংলা সাহিত্যে বেড়ে চলেছে, কিন্তু ভাষার এই যুগান্তরের সময় হাওয়াটা এলোমেলো ভাবেই বইবে। হ্যাঁ, এই সময়কার কর্ণধারের কাজ সুনীতির নেওয়া উচিত, আমার বয়স হয়েছে। অর্থাৎ পরিষ্কার হচ্ছে এই প্রয়োজনটা ভয়ঙ্কর ভাবে আছে, কিন্তু তিনি এই কাজের উপযুক্ত মানুষ নয়। বয়স হয়েছে বলে নিজের দায়িত্ব বা নিজের কি বলবো নিজের দায়িত্ব এড়াচ্ছেন না তিনি। রবীন্দ্রনাথ জীবনে কখনোই দায়িত্ব এড়িয়ে যাননি, কিন্তু যোগ্যতর ব্যক্তির হাতে যাতে সেই কাজটি যায় সেই আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করছেন। প্রাকৃত বানানের বিধিবিধান মেনে প্রুফ সংশোধনের দায়িত্ব নেওয়া আমার পক্ষে অসম্ভব বলেই অন্যদের হাতে সেভার পড়েছে। সেই অন্যরাও নানাবিধ মানুষের মধ্যে বিভক্ত, সেই কারণেই উশৃঙ্খলতার অন্ত নেই। অর্থাৎ বানানের উশৃঙ্খলতার যে কি ভয়ঙ্কর অবস্থা তখন ছিল, আমরা যদি এখন বসে ভাবি যে এখনই হয়েছে এই অবস্থা, তা নয়, চিরকালই ছিল প্রত্যেক ভাষাতেই। তো আমাদের কাজ হচ্ছে সেইখান থেকেই যতখানি সংহত করা যায়। ঠিক এরপরেই দেখুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখন অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, উপাচার্য, তিনি পরিষ্কার লিখছেন বাংলা ভাষায় এই বানান সমিতির কেন বানান সমিতি তৈরি করা হলো তার ভিত্তি হিসেবে তিনি লিখছেন যে বাংলা ভাষায় প্রচলিত শব্দসমূহের মধ্যে যেগুলি সংস্কৃত ভাষা হইতে অপরিবর্তিত ভাবে আসিয়াছে তাহাদের বানান প্রায় সুনির্দিষ্ট, অর্থাৎ সেখানেও বিকল্প অবকাশ আছে, সে কথাটা স্বীকার করে নিচ্ছে। কিন্তু যে সকল শব্দ সংস্কৃত নহে, অর্থাৎ যেগুলি দেশজ বা অজ্ঞাতমূল, বিদেশাগত অথবা সংস্কৃত বা বিদেশি শব্দের অপভ্রংশ, তাহাদের বানানে বহুস্থলে ভিন্নতা থাকে। ইহার ফলে লেখক, পাঠক, শিক্ষক ও ছাত্র সকলকেই কিছু কিছু অসুবিধে করতে। বাংলা বানানের একটা বহু জনগ্রাহ্য নিয়ম 10-20 বৎসরের মধ্যে যে আপনা হইতেই গড়িয়া উঠিবে এমন লক্ষণ দেখা যাইতেছে না। এই জন্য বানান সমিতি তৈরি করা।
যেহেতু আপনা আপনি তৈরি হচ্ছে না, তখন একটা নিয়ম তার জন্য তৈরি করে দিতে হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি বানান সমিতি, তার প্রয়োজনীয়তা, তার তার যে তা নিয়ে মতভেদ বিভিন্ন পক্ষের মধ্যে, তার একটা পশ্চাতের পেছনের ঘটনা আপনাদেরকে জানাই। এই সঙ্গে দেখুন, এটা খুবই মজার, আপনাদের ভালো লাগবে দেখলে। দেবপ্রসাদ ঘোষ তার বাংলা ভাষা ও বানান বইতে, উনি তো ওই বানান সমিতির সদস্য ছিলেন, গণিতের মানুষ, কিন্তু সাহিত্য এবং ভাষার ক্ষেত্রে তার মনটা সবসময় প্রকৃত ছিল। দেখুন, এই যে একটু আগে আমরা রেফের পরে দ্বিত্ব বিষয়ে কথা বলছিলাম, দেবপ্রসাদ ঘোষের মন্তব্যটা দেখুন, খুব মজা লাগবে। ইহার পর কথা উঠিল রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব বিষয়ে। এই বিষয়েই বানান কমিটি একেবারে অ্যাডামেন্ট। ধর্ম কর্ম ইহারা কিছুতেই মানিবেন না। অন্য সব প্রস্তাব উঠিয়া যায় তাহাও স্বীকার, কিন্তু বর্ণদ্বিত্বের ক্ষেত্রে একেবারে নরম, নটচরণ, নট কিচ্ছু। কারণ এইটুকু সংস্কারও যদি তাহারা না করিতে পারিলেন, তবে এতদিন বসিয়া তাহারা করিলেন কি? দেখুন, মানে কি মানে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করছে, অথচ পরিশীলিত ভাষায় কিন্তু আমাদের আমাদের রাজনীতিবিদদের শেখা উচিত এ ধরনের একাডেমিক বিতর্ক থেকে। যাই হোক, বানান কমিটির রেজো দেত্র যে তার তবে বিপন্ন। সুতরাং এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলিবে না, বিকল্প চলিবে না, একেবারে নির্বিকল্প সমাধির অবস্থা। ওই যে রাজশেখর বাবু বলেছেন যে কার্তিক বানানকেও যদি দুটো ত দিয়ে লেখে তাকে কেটে দিন, শূন্য দিন। হ্যাঁ, এই যে ফতোয়া জারি করছেন, তাকে দেবপ্রসাদ ঘোষ কিন্তু সাংঘাতিক ভাবে কটাক্ষ করছেন। তো এই প্রসঙ্গে এই বইগুলি আসলে দেবপ্রসাদ ঘোষের এই বাঙ্গালা বানান, বাঙ্গালা ভাষা ও বানান, এই বইটা খুব সুলভ, কিন্তু এইটা একটু চমৎকার বই। মানে এত এত সরস লেখা, অথচ সমালোচনা করে। সেই প্রসঙ্গেই আমি আপনাদের একটু পড়ে শোনাই দেবপ্রসাদ ঘোষের বই। আমি পূর্বে চন্দননগরে যেমন বলিয়াছিলাম, এখনো তাহাই বলিলাম যে বর্ণদ্বিত্বের আসল কারণ ধ্বনিতত্ত্ব, অর্থাৎ ফোনেটিক। তাই সংস্কৃতে এ স্থলে বিকল্পে বর্ণদ্বিত্ব গৃহীত হইয়াছে। দেখুন, এখনকার যে বানান সমিতিগুলো যে রেকমেন্ড করেছে, তখনও কলকাতা বিশ্ববিদ্যালয় যে রেকমেন্ড করেছিলেন যে রেফের পরে বর্ণদ্বিত্ব হবে না, সেইটা কিন্তু সংস্কৃতি তার নিয়মটা ছিল। দেবপ্রসাদ ঘোষও বলছেন, তাই সংস্কৃতে স্থলে বিকল্পে বর্ণদ্বিত্ব গৃহীত হয়েছে। বিকল্পে মানে তার আরেকটি বিকল্প ছিল যেখানে বর্ণদ্বিত্ব থাকবে, এবং বাংলাতেই একেবারেই সুপ্রতিষ্ঠ হইয়া গিয়েছে। এই বর্ণদ্বিত্বটাই আমাদের এখানে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে। যদি কমিটি সরলতা প্রয়াসে এক বর্ণাত্মক বানান রেকমেন্ড করিতে চায়, তবে অবশ্যই করিতে পারেন, কিন্তু বিকল্প তো রাখিতেই হইবে। চারুবাবুর দিকে তাকিয়া বলিলাম, আচ্ছা চারুবাবু, আমি আপনাদের ভালো বুঝতে পারছি না। আপনারা বলছেন যে রেফের পরে দ্বিত্ব বানান চলবে না, কথাটার মানে কি? ধরুন, আমি একখানা বই ইউনিভার্সিটির কাছে পেশ করেছি অ্যাপ্রুভালের জন্য, তাতে লেখা থাকে পূর্ব সর্ব, অর্থাৎ দুটো বর দিয়ে পূর্ব সর্ব ইত্যাদি, তাহলে সে বানান আপনারা কাটবেন? চারুবাবু গম্ভীর ভাবে বলিলেন, হ্যাঁ কাটবো। এবার প্রত্যাশিত দিক হইতে আমার সমর্থন আসিল। কেন এই অংশটা পড়ছি তার কারণ আছে। হঠাৎ শহীদুল্লাহ সাহেব বলিয়া উঠিল, চারুবাবু, এ কথাটা আপনি কি বললেন? হলো সংস্কৃত, পানিনি অ্যালাউ করে গেছেন, আপনি কি করে কাটেন? এটা শহীদুল্লাহ সাহেব। চারুবাবু যাতে একটু মুশরিয়া গেলেন। আমি বলছিলাম, দেখুন চারুবাবু, বিলিতি একটা কথা আছে শুনেছি, দ্য পার্লামেন্ট ক্যান ডু এভরিথিং বাট মেক এ ওম্যান এ ম্যান অ্যান্ড এ ম্যান এ ওম্যান। আমারও তেমনি মনে হয়, ইউনিভার্সিটি ক্যান ডু এভরিথিং বাট মেক আ রাইট ফর্ম রং অ্যান্ড এ রং ফর্ম রাইট। কি বলেন? ভাষার ব্যাপারে একটু ধীরে সুস্থেই চলতে হয়, জোর জবরদস্তির ক্ষেত্র এ নয়। তাহলে দেখুন কি ভয়ঙ্কর মতবিরোধ, ভয়ঙ্কর মতবিরোধ। আমাদের তারা প্রত্যেকের কেউ কারো কিন্তু
মানহানি করে কথা বলছেন না, এটা একটা শিক্ষার বিষয়। আপনারা দেখতে পারেন এই বানান কমিটিতে কয়েক ঘন্টা বলে ওর একটি প্রবন্ধ আছে, সেইটি চমৎকার চমৎকার, মানে এই বানান কমিটির বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেছেন আর কি। তো হ্যাঁ, এবার দেখুন এই যে দ্বিত্ব বর্জন বিষয়ে আমরা এতগুলি কথা শুনলাম, এবারে মনীন্দ্র কুমারের ছেলে শঙ্কর ঘোষ দ্বিত্ব বর্জন নিয়ে কি সহজে বাচ্চাদের মতো করে কথা, বাচ্চাদের বোঝার মতো করে বলছে। পুরোনো দিনে নিয়ম ছিল যে রেফের পরে একটা ব্যঞ্জনও দেখাচ্ছে, অর্থাৎ ওই যে বিকল্পের কথা বলছেন, একটাও চলে দুটো যদি না হয় তাহলে সেইটাই তো সোজা। আগে সবাই এই সোজাটা লিখতেন না বটে, কিন্তু এখন প্রায় সবাই এটা মেনে নিচ্ছে। এক একজনের ঘাড়ে একটা মাছ, জয়ের ঘাড়ে দেব, ব্যাস হয়ে গেল অর্জুন, অর্জুন বা অর্জুন বা বর্জন। আগে লেখা হতো ধৈর্যটি, এখন লিখব ধৈর্য। পরিষ্কার, মানে দেখুন, মানে এই যে একাডেমিক বিতর্কের থেকে খোলস ছাড়িয়ে বাচ্চাদের জন্য ভাষা যতক্ষণ না বাচ্চাদের জন্য সহজ করে শেখানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তা কখনোই, ব্যাকরণ কেউ শেখে, এটা তো মূল কথা। কিন্তু এইভাবে গল্পের আকারে শঙ্কর ঘোষ যেটি করলেন সেটা একটা অসামান্য কাজ। এইরকম কাজ বাংলায় আরো একজন করেছিলেন, আরো একজন দুজন করেছিলেন। আপনারা জানেন গত 2 বছর আগে যার শতবর্ষ আমরা পেরিয়ে এসেছি, সুভাষ মুখোপাধ্যায়, তিনি অক্ষরে অক্ষরে বলে একটি বই ছিল, আরেকটি ছিল কথার কথা, এই নামে আর কিভাবে কথার জন্ম হলো, ভাষার কি করে জন্ম হলো, এই কথাগুলি উনি বলেছেন বাচ্চাদের মধ্যে করে। লেখার জন্ম হলো তেমনি বাংলা উচ্চারণ নিয়ে গত শতকেই 80-র বছরগুলিতে লিখেছেন এইভাবে পবিত্র সরকার। তো এইরকম বাংলা বানান, ব্যাকরণ, উচ্চারণ এসব নিয়ে বাচ্চাদের জন্য এরকম কিছু কাজ হয়েছে। এখন আমরা কিন্তু সেইগুলিকে আবার ফিরে ফিরে সেই লেখাগুলি আমাদের পড়া উচিত। আরেকটি ইয়েতে যাই, আরেকটি অধ্যায়, আরেকটি বিষয়। দেখুন, আমরা যারা ভাষা নিয়ে কাজ করি, বানান, ব্যাকরণ ইত্যাদি নিয়ে করি, বর্ণ বিশ্লেষণ তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বর্ণ বিশ্লেষণ মানে আমরা যে শব্দগুলিকে চোখে দেখতে পাই তার মধ্যে কতগুলি বর্ণ ধ্বনি যে তার মধ্যে জুড়ে থাকে, লুকিয়ে থাকে, সেগুলো আমরা সবসময় দেখতে পাই। এই যে আমরা বলি যে আমাদের যে কি বলবো, বর্ণমালায় যে এই যে প্রতিটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে একটা করে স্বরধ্বনি জুড়ে, বর্ণমালা শব্দটা বলা ঠিক হচ্ছে না, আমাদের ধ্বনিমালায় আছে। আমাদের যে ধ্বনি ব্যঞ্জন ধ্বনির তালিকা আছে তার মধ্যে ক বলতে গিয়ে কয়ের সঙ্গে একটা অ বলি, ক্ষয়ের সঙ্গে একটা অ বলি, গয়ের সঙ্গে একটা অ বলি। এই অগুলোকে বলা হয় নিহিত, অর্থাৎ এগুলি ভেতরে ঢুকে রয়েছে, এগুলি দেখা যায় না। লেখার সময় এই ধরনের যে স্বর এবং ব্যঞ্জন ধ্বনির বর্ণগুলি যে পরস্পরের সঙ্গে জুড়ে থাকে, সেইগুলোকে ভেঙে ভেঙে দেখানোর নাম হচ্ছে বর্ণ বিশ্লেষণ। দেখুন, এখানেই শব্দটির মধ্যে কি কি বর্ণ ঢুকে রয়েছে সেটা আমরা দেখিয়েছি। এই অসন্ত দেওয়ার মানে হচ্ছে স্বয়ের সঙ্গে আর কোনো স্বরধ্বনি নেই, ঠিক আছে। এই প্রসঙ্গে দেখুন, আমি আপনাদের বলি, বর্ণের ক্ষেত্রে দেখুন তারপরে বয়ের পরে যে দুটো অ আছে, আমার নিজেকে লিখতে ভুল হয়েছে, এখানে একটা অ, ঠিক আছে। লিখেছিলাম হ্যাঁ। তো এখানে দেখুন, বিশ্লেষণ শব্দের ক্ষেত্রে হসন্ত মানে
আমরা খালি স্বরধ্বনিহীন রূপটাকে এখানে দেখিয়েছি, স্বরবর্ণহীন রূপটাকে। স্ল যখন করছি তালব্যস্বর আর লয়ের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই, তারপরে একটা একার এ এসেছে যেটা স্লে হচ্ছে, এইভাবে আমরা বর্ণ বিশ্লেষণ করি। আর শেষে দেখুন বিশ্লেষণ আমরা উচ্চারণ তো করি, শেষে কোনো স্বরধ্বনির উচ্চারণ করি না, কিন্তু এখানে যেহেতু হসন্তও নেই, আমরা ধরে নিই এর পেছনে একটা অকার রয়েছে। আমরা সংস্কৃতে এর উচ্চারণ করতাম, শেষের যে অটা সেটা উচ্চারণ করতাম, ওটাকে আমি ব্র্যাকেটে লিখছি, এটা আমরা উচ্চারণ করি। তো এই বর্ণ বিশ্লেষণের খুঁটিনাটিগুলি শঙ্কর ঘোষ তার এই শব্দ নিয়ে খেলাতে লিখছেন। আমি একটু পড়ে শোনাই। যেমন ধর এই শব্দটা কি বলছে, এর মধ্যে কটা বর্ণ আছে বলতো। উনি এই লেখাটা পুরোটাই লিখছেন ভাইপো ভাইটির সঙ্গে কথাবার্তার প্রসঙ্গে, হ্যাঁ, যেন ওদের সঙ্গে কথাবার্তা চলছে। কটা বর্ণ আছে বলতো, কি কি বর্ণ আছে? ওর ভাইপো বা ভাইটি কেউ একজন বলছেন লাল নীল হলুদ, বর্ণ শুনেই তারা বলছে লাল নীল হলুদ। কি হচ্ছে দাদা, মানে ভাইজি সে তার দাদাকে বকছে, ভাবলাম না, আমি বলছি কাকু আছে স ব আর দ, এর মধ্যে কটা ব্যঞ্জন ধ্বনি কটা স্বরধ্বনি? ভাইজি বলছে স্বর আর কোথায়, সবই তো ব্যঞ্জন, কারণ দেখা যাচ্ছে স ব আর দ কে, সবই ব্যঞ্জন, সবই ব্যঞ্জন। তাহলে তুই উচ্চারণ করলি কি করে? জানিস তো ঘোড়ার কাছে লাঠি যেমন, ব্যঞ্জন ধ্বনির কাছে স্বরধ্বনিটা। দেখুন মানে এই যে উদাহরণ, যে ঘোড়ার কাছে লাঠি যেমন, ব্যঞ্জনের কাছে স্বর তেমন, ব্যঞ্জন স্বরধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়। এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু এটা এত সহজে বলা, এই 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 উপমা, এই এই তুলনাগুলি আমরা কোনোদিনই ভুলবো না। ঘোড়ার কাছে লাঠি যেমন, ব্যঞ্জন ধ্বনির কাছে স্বরধ্বনিটা। স্বর ছাড়া ব্যঞ্জন ঠিক মতো বলতেই পারবি না। যখন তুই বলছিস ক খ, আসলে তার মধ্যে লুকোনো আছে অ, ক যোগ অ, খ যোগ অ, এই হলো কাণ্ড। ওমা তাই নাকি? তাই তো, এমনি এমনি কি আর খ বলা যায়? হয় আগে একটা আ বসিয়ে দেয়, বসিয়ে বলে দেখ আখ, আর নয়তো পরে একটা আ বসিয়ে বল খা, হয় আখ নয় খা, হয়ে গেল আখ খা। দেখুন কত কি চমৎকার, মানে একটি স্বরধ্বনি আগে বসিয়ে পরে বসিয়ে, কি মজাদার। তাহলে এবার বল শব্দ কথায় কথায় কটা স্বর? দাঁড়াও আগে ভেঙে নি। স অ, ব অ, আরে আরে আরে, বয়ের পরে অ পেলি কোথায়? মানে ওই শব্দ বয় আর দয়ের মাঝখানে সেও একটা অ ঢুকিয়ে দিয়েছে। অ পেলি কোথায়? তুই কি শবদ বলিস নাকি? নন্তু মাথা তুললো এবার। হ্যাঁ বলে তো, মধুসূদন তো লিখেইছেন, কে কবি কবে কে মোরে ঘট ঘট খালি করি, শবদে শবদে বিয়া দেয় যেই জন। হ্যাঁ মানে ঘট খালি করে শব্দে শব্দে বিয়ে দিচ্ছে যে সেই হচ্ছে কবি। হ্যাঁ দেখুন মধুসূদনের কথাও এখানে তুলে আনলেন চটচট করে বাচ্চাদের বলার জন্য, কি চমৎকার মানে কায়দা একটা, কি মানে চক্রান্ত বলবো। তখন বলছেন ঠিক আছে ঠিক আছে, মধুসূদন না হয় বলেছেন, কথা হচ্ছে তুই এখন কি বলছিস, শবদ না শব্দ? অর্থাৎ এই দুটোর মাঝখানে দেখুন, ব আর দয়ের মাঝখানে একটা অযোগ করে, যাকে আমরা স্বরভক্তি বলি, শব্দটাকে ভেঙে, যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে যে একটা শবদ বলে আরেকটা শব্দও তৈরি হয় ওখানে, সেই টেকনিকটাও শেখাচ্ছেন এখানে। টুম্পি বলল বুঝতে পেরেছি, এবার আর ভুল হবে না। স অ ব দ অ, মানে বয় হসন্ত দয় হসন্ত অ হয়েছে। তাহলে হলো তিনটে ব্যঞ্জন আর দুটো স্বর, ব্যঞ্জন গুলো খোল করতাল বাজাচ্ছে আর স্বর লুকিয়ে আছে আড়ালে, তাই না? ঠিক তাই। এবার বলতো বক্রেশ্বর, এইভাবে লেখাটা এগিয়েছে আর মানে শব্দের এই যে বিশ্লেষণ, বর্ণের বিশ্লেষণ উনি পরপর দেখিয়ে চলেছে এক এক করে। তো এই এই নিচেটাই বক্রেশ্বর নিয়ে লেখাটা রয়েছে, দেখুন বক্রেশ্বরের বর্ণ বিশ্লেষণটা রয়েছে। তো এইভাবে আমাদের শঙ্কর ঘোষ একের পর এক ইয়েতে, মানে কি বলবো, একের পর এক টেকনিক শব্দের বর্ণের বাক্যের তার তিনি আমাদের শেখাচ্ছেন।
এই বইয়ের হাত ধরে শব্দ নিয়ে খেলা। আচ্ছা, এখানে আরেকটা মজার কথা, দেখুন অকুত ভয়ে দু চারটে বই, বাঁ দিকে দুটো শব্দ আছে, চতুর্শত বার্ষিকী, অন্তর্তল, আর ডান দিকে ওই শব্দেরই আরো দুটো বই, চতুর্শতবার্ষিকী, অন্তর্তল। এটাও আরেকটা অধ্যায়ে তিনি আলোচনা করছেন। সহজ হিসেব, আমরা এর আগে যেদিন বিসর্গ নিয়ে কথা বলেছিলাম সেদিন বলেছিলাম চ ছ ট ঠ ত থ যদি পরে থাকে তাহলে কোনো ঝামেলা নেই, তাহলে কোনো একটা স হবে বিসর্গের যায়। দেখুন এখানে খুব মজা করে লিখছেন, কোনো একটা স, তার মানে কি, মানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তিনটে আছে না, তার মধ্যে কোনো একটা হবে। কি হবে তাহলে, কোনটা বুঝবো, কেমন করে হবে? দেখুন এইখানে মজাটা করছেন, বলতো কেমন করে বুঝবি, একটু ভেবে বল, মনে নেই? যার যার তার তার, যার যার তার তার, মানে, আর এটাও মনে রাখবি যে চ ছয়ের উচ্চারণ যদি তালুর সঙ্গে জিভ ঠেকিয়ে ত থ যদি মূর্ধাতে লাগে, আর ত থয়ের উচ্চারণ হলো দাঁত ঘেঁষে। তার আগে বলে দিলেন যার যার তার তার, মানে তয়ের আগে যদি থাকে তাহলে ত যদি দাঁত ঘেঁষে হয় তাহলে দন্ত স হবে, যার যার তার তার। ত যদি মূর্ধা হয় তাহলে মূর্ধন্য স হবে, তয়ের আগে মূর্ধন্য স বসবে, তয়ের আগে দন্ত স বসবে, আর চয়ের আগে তালব্য স বসবে, যেহেতু ওটার উচ্চারণ হয় তালুর সঙ্গে জিভ থেকে। সহজ কথা, যার যার তার তার, এইটুকুতে। এবং তারপরে বলে দিলেন এরা হচ্ছে তালব্য ধ্বনি, এ হচ্ছে দন্ত ধ্বনি, এ হচ্ছে মূর্ধন্য। তাহলে বলেই দিলেন পুরো কথা। এর মধ্যে শুধু মুখস্থ করার বিষয় নেই, একটু ভেবে মনে রাখতে হবে ব্যাপার। ও হ্যাঁ, মনে পড়েছে, তালব্য তো তালব্যকেই নেবে, তাই না? তার মানে চ চ থাকলে বিসর্গ হবে তালব্য, তার ভাইজি বলছেন। ট ঠ থাকলে বিসর্গ হবে মূর্ধন্য, আর অথ হলে দন্ত। ঠিক ঠিক, সেই জন্যই তো নিশ্চল, ধনুষ্টঙ্কার, দুস্তর উদাহরণ দিলেন সঙ্গে। এরপরে বলছেন যে তাহলে, মানে শুরু করেছিলেন এই যে চতুর্শত বার্ষিকী, এই শব্দটা আদৌ হয় কি, আদৌ হয় কিনা, চতুর্শত হবে না চতুঃশত হবে? তো সেইখানে বলছেন, দেখুন তারপরে আরেকটি নিয়ম বলে দিচ্ছেন, বিসর্গের আগে যদি ই বা উ থাকে আর পরে থাকে ক খ প খ, তাহলে বিসর্গ পালিয়ে উড়ে আসে একটা স, বহিষ্কার, নিষ্ফল, চতুষ্পাঠী ইত্যাদি। এই নিয়মগুলি আমরা জানি, বানানের নিয়মটা জানি, কিন্তু ওই যে উড়ে গিয়ে পালিয়ে আসবে, পালিয়ে গিয়ে উড়ে আসবে, এইভাবে যে বলা। দেখুন বিসর্গের পরে যদি পরে স থাকে যদি, তাহলে বিসর্গটাই বসে থাকে গ্যাপ হয়ে, পাল্টায় না। যেমন সবার শেষে দেখুন অন্তঃশিলা, নিঃশব্দ, নিঃশেষ, বিসর্গের পরে তালব্য স আছে। ঠিক একই ঘটনা ঘটেছে পরে শতবার্ষিকী, যেহেতু তালব্য স আছে অতএব বিসর্গটাই থাকবে, বিসর্গ পাল্টে রেদ বা স আসবে। সরাসরি সংস্কৃত লিখলে অবশ্য চতুষ্শত লেখা যায়, চ তয়রস্য তালব্য হসন্ত শত, চতুষ্শত। কিন্তু আমরা তো সংস্কৃত বলছি না, আমরা বলছি বাংলা, তাই অন্ত আর শিলা মিললে কি হবে, অন্তঃশিলা, নিঃশব্দ, নিঃশেষ ইত্যাদি। অর্থাৎ পুরো নিয়মটাকে, পুরো বিষয়টাকে একটা অধ্যায়ের মধ্যে কেমন ভাবে উদাহরণ দিয়ে 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 উনি পরিষ্কার করে দিলেন। আচ্ছা, এরপরে এই প্রসঙ্গেই আরেকটা কথা আপনাদের আমি বলি। মনীন্দ্র কুমার ঘোষের লেখা থেকে আমরা একটা সময়ে, বিভিন্ন সময়ে আমরা তালব্য স, মূর্ধন্য স ইত্যাদির কথা বলেছি, বিভিন্ন বিষয়ে কথা বলেছি। মনীন্দ্র কুমারের লেখা থেকে একটি অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।
তবে এই প্রসঙ্গে একটা মন্তব্য না করে পারছি না, যদিও পূর্বে একাধিকবার এই মন্তব্য করা হয়েছে। উচ্চারণ বিকারের জন্য সমিতি মূর্ধন্য নকে প্রাকৃত বাংলায় স্থান দেন। যেহেতু মূর্ধন্য নয়ের উচ্চারণ বাংলায় নেই, অর্থাৎ প্রাকৃত বাংলায় অর্থাৎ সংস্কৃত বাদে বাকি শব্দে মূর্ধন্য ন লেখার কোনো প্রয়োজন। মূল সংস্কৃত শব্দ সামান্য আকার ইকার যোগে অর্ধ তৎসম শব্দে পরিণত হলেও সমিতি নকে গৃহমধ্যস্থ কৃষ্ণ শব্দের মতো সংহার করেছে। কিন্তু মূর্ধন্য শয়ের বেলা সমিতি নির্মম তো ননই, বরং বেশ প্রশ্রয়দাতা। অর্থাৎ দেখুন, এই যে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এই দুটোর ব্যবহারের ক্ষেত্রে মূর্ধন্য নকে একেবারেই বাদ দেওয়া হয়েছে, কিন্তু তদ্ভব শব্দে বহু ক্ষেত্রে মূর্ধন্য সকে রাখা হয়েছে। যেমন একটু পরে উনি উল্লেখ করবেন যে কৃষ্ণ শব্দে তখন মূর্ধন্য সকে রাখা হয়েছিল, বর্তমানে আর নেই সেটা। অথচ মূর্ধন্য শকে সমিতি অপাঙ্কেও করলেন। আমরা যুক্তি ধারা অনুধাবন করতে পারি। যা হোক, মূর্ধন্য শয়ের প্রতি যে অবিচার পাইনি, এই জন্য আমরা সমিতিকে অশেষ সাধুবাদ জানাচ্ছি। তালব্যস মূর্ধন্যস দন্তস সম্পন্নে সমিতি উপযুক্ত সিদ্ধান্তই গ্রহণ করেছে। কেবল কৃষ্ণ শব্দকে ব্যতিক্রম পর্যায়ে রাখলেন কেন বুঝি না। হয়তো বলা হবে খ্রিস্ট বাংলা ভাষায় উচ্চারণ সিদ্ধ শব্দ। এই যুক্তি মানতে হলে স্টিমার, স্টেশন মাস্টার, ক্লাস, পাস, পুলিশ প্রভৃতি বানানো স্বীকার করতে, অর্থাৎ স্টেশন বানান মূর্ধন্যশয় টয় দিয়ে বলছেন, মাস্টার বানান মূর্ধন্যশয় টয় দিয়ে বলছেন। যেহেতু মূর্ধন্য টয়ের সঙ্গে মূর্ধন্য স আসবে, খ্রিস্ট বানানে যেমন দেখানো। বহু লেখক ক্লাস, পাস, পুলিশ বানান লেখেন দন্তস তালব্যস দিয়ে। তারা সংস্কার সমিতির সিদ্ধান্ত অগ্রাহ্য করেছেন না পূর্ব অভ্যাস পরিত্যাগ করতে পারেনি জানি না। মনে হচ্ছে এরা বানান সংস্কার করতে চায়। কেউ কেউ লেখেন স্কুল, স্কুলকে স্কুল লেখেন, তারা বানান সংস্কার করতে চান। পূর্ববঙ্গের উচ্চারণপন্থীরা স্কুল থেকে স্কুল পর্যন্ত এসেছিলেন, স্কুল পর্যন্ত মানে রস্বই দন্তশয় কয় রস্যুকার দিয়ে লিখছেন, কিন্তু স্কুল পর্যন্ত আসেননি। কলকাতা বিশ্ববিদ্যালয় স্কুল রেকমেন্ড করছে। বানান সচেতন তৎকালীন যুবক প্রতিভাবান সাহিত্যিক বুদ্ধদেব বসু বৈদেশিক শব্দে বাংলা উচ্চারণ এসএইচ হলে তালব্যস, এস হলে দন্তশলী। বুদ্ধদেব বসু লিখতে শুরু করলেন স্টেশন মানে দন্তশয় হসন্ত টয়কা তালব্যস দন্ত, স্টিমার দন্তশয় হসন্ত টয় দীর্ঘইকার ময়াকার। তখনও দন্তশয় টয় হরফ নির্মিত হয়। দেখুন, দন্তশয় টয়ের হরফের প্রসঙ্গটা নেহাতি কি সেদিনকার বাধ্য হয়ে বুদ্ধদেবকে লিখতে হলো স্টেশন মানে দন্তশয় হসন্ত। বিরুদ্ধবাদীরা বিদ্রুপ করে বলতেন সটেশন। তৎকালে বিশ্ববিদ্যালয়ে ভবনের নিচেই ছিল একটি কাপড়ের দোকান। তার সাইনবোর্ডের নাম ছিল ইস্ট বেঙ্গল সোসাইটি, মূর্ধন্যশয় টয় দিয়ে লেখা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুনীতি কুমার প্রবেশ পথে নির্গম পথে প্রতিদিন এই বানান দেখে অস্থির হয়ে উঠেছিল। বন্ধু বান্ধবদের কাছে বলতেন ইস্ট বেঙ্গল সোসাইটি, ইস্ট বেঙ্গল সোসাইটি মূর্ধন্যশয় টয় থাকার ফলে। বৈদেশিক শব্দে মূর্ধন্যশয় ট সম্পর্কে এই জাতীয় বিতৃষ্ণার ফলে নূতন হরফ সৃষ্টি হলো দন্তশয়। এইটা কিন্তু কতদিন আগের কথা, 1930-35 এরকম সময়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি বা তারও একটু আগে সম্ভবত, ওইটা হবে না, তার কারণ আছে, কারণটা বলছি। বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতির 20 নম্বর নিয়মে আছে নবাগত বিদেশি শব্দে এসটি থাকলে দন্তশয় ট বিধেয়, যথা স্টোভ, চলন্তিকায় যেমন দেওয়া রয়েছে। জ্ঞানেন্দ্র মোহনের অভিধানে পাই নূতন সংযুক্ত বর্ণ দন্তশয় ট বিধেয়। এই যে কেন বলছিলাম যে এটি 1917-র আগে পরে কোনো একটা সময় এই দন্তশয় টয়টা তৈরি করা হয়েছিল বাংলা ছাপার জন্য। তার কারণ হচ্ছে জ্ঞানেন্দ্র মোহন বেরোয় 1917। তো সেখানে যখন উনি বলছেন যে দন্তশয় টয় এই সংযুক্ত বর্ণ বিধেয়,
তখন এই সময়ই এই দন্তস্বয় টয়টা তৈরি হয়েছে, তার আগে তৈরি হয়নি। মনে হচ্ছে সংস্কার সমিতির নিয়ম প্রণয়নের পূর্বেই দন্তস্বয় টয় হরফ নির্মিত হয়েছে, যে কারণে সংস্কার সমিতি সেটাকে রেকমেন্ড করছে। এই ইতিহাসটাও কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার কখনো। এইবার কিন্তু দেখুন, এইবারে মনীন্দ্র কুমার এর সমালোচনা করছে। এইবার কিন্তু সংস্কার সমিতি অজান্তে পৈশাচী প্রাকৃতে প্রবেশ করে। তার কারণ হচ্ছে মূর্ধন্যের সহিত দন্তবর্ণ যুক্ত হতে পারে না বলেই সংস্কৃতে মূর্ধন্যশয় টয়, মূর্ধন্যশয় ঠয়, দন্তশয় তয়, মূর্ধন্যশয় মূর্ধন্য ন, দন্তশয় দন্ত ন, এইসব বিধান রয়েছে। মূর্ধন্য বর্ণের সহিত দন্তবর্ণের সংযুক্ত হওয়ার প্রয়োজন ঘটলেই দন্তবর্ণ মূর্ধন্যে পরিণত, অধিযুক্ত স্থিত অধিষ্ঠিত, নিযুক্ত স্নাত নিষ্ণাত ইত্যাদি। সংস্কার সমিতি মূর্ধন্য নকে প্রাকৃত বাংলা থেকে বহিষ্কার করে দিয়েও যে মূর্ধন্যয় টয়, মূর্ধন্যয় ঠয়, মূর্ধন্যয় ডয়, মূর্ধন্যয় ঢয় হরফগুলি স্বীকার করে নিয়েছেন, এটাও কিন্তু তার কারণ হতে পারে যে সবগুলোকে বাদ দিতে পারছেন না সংস্কার। তারা এই হরফগুলিকে স্বীকার করে নিচ্ছেন প্রাকৃত বাংলার জন্য। কিন্তু ইস্ট বেঙ্গল এবং স্কটেশন এতই দৃষ্টিপীড়া জন্মাচ্ছিল যে দায়িত্বশীল পণ্ডিত বর্গের এরকম অগোচরেই, একরকম অগোচরেই ছাপাখানায় দন্তস্বয় টয় হরফ এসে, অর্থাৎ এইটি প্রয়োজনের খাতিরে এই হরফ তৈরি হলো। হরফ তৈরি হওয়ার ঘটনা আমরা তো খুব একটা এর কথা জানি না। আমরা যেমন বহু সময় বলেছি যে এই ধ্বনির জন্য বাংলায় কোনো হরফ, একটা হরফ তৈরি করাই যেতে পারে। তো তৈরি যে হয়েছে হরফ দন্তস্বয় টয়, তার একটা উদাহরণ তো আমরা দেখি। তো এইরকম এইখানে তৃতীয় নিয়মটাতে, এই যে তিনটা নিয়মে তৃতীয় নিয়মে বলছে যে রেফের পর যদি বিসর্গের পর যদি স্বরধ্বনি থাকে সেখানে র আসবে। তার কোন উদাহরণ কিন্তু এখানে নেই। একটা উদাহরণ কি দেওয়া যায়? উদাহরণ মানে কি বোঝাচ্ছে মনে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি তাহলে মনে করতে থাকো। রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি বরং আরো কিছু বানানে উদাহরণে চলে যাও। মোটামুটি সময়ের তো টানাটানি আছে। শুনতে ভালোই লাগছে ইতিহাস তত্ত্ব, কিন্তু আরো কিছু যদি যেতে পারো। যাই হোক, এই প্রসঙ্গ অবধি এসে আমরা মনে হয় আজকে আর একটু আমাদের একটা কথা বলি যে এই অবধি যা আমরা আলোচনা করলাম, এই নিয়ে কারো যদি কিছু বলার থাকে তারা একটু যদি বলে না। এই এক নাগারে একা কথা বলে যাওয়া, এটাও একটা কেমন মনে হয় যেন কেউই কিছু শুনছেন না, বা আমি নেহাতি সময় বেশি আছে বলে আমি কথা বলে যাচ্ছি। কেউ যদি কিছু এই প্রসঙ্গে বলে না। হ্যাঁ, আমাদের এখানে তো আমি 5-6 জন আছেন। দীপান্বিতা, নাসির, এরা আছেন। দ্বিতীয় যুক্ত হয়েছে, রাজ্জাক তো আছেই আমাদের। আমি একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে বর্তমানে এমন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না। আমি যখন আজকে এই সব কাজ করছি, সেই সময় এতগুলি অসুস্থতা এবং এতগুলি অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, তারা এমন কঠিন অসুস্থতার মধ্যে দিয়ে চলেছেন, তাদের জীবন সংশয় হয়ে রয়েছে। খুবই বিচলিত এবং বোধ করছি আর কি, অস্থির চিত্ত হয়ে রয়েছে অনেক সময় এগুলি। না, সেখান থেকে মনটাকে একটু অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য মনে হয় আমরা এই কাজগুলো করতে পারি। সেই কারণেই করছি আর কি। কিন্তু তার সঙ্গে আমি আশা করব যে আপনারাও কিছু বলুন আর কি, নয়তো। আচ্ছা, হ্যাঁ, আমি তো অনুরোধ করছি, আমাদের ইয়েতে লাইভে 2-1টা মন্তব্য এসেছেন, ওখান থেকে একটা সূত্র পাচ্ছি আমি। আমার মনে হয় এটা আলোচনা করা যেতে পারে। এখানে মুজিব রহমান, উনি ইংরেজির অধ্যাপক, অনুবাদক, ভালো লিখেন, তিনি যুক্ত হয়েছেন। তিনি একটা শুরুতেই বলছেন, একটা মন্তব্য তিনি করেছেন, সাবগ্রহ শুনছি। আমরা হয়তো অনেকেই ধরে নেব এটা ভুল।
হ্যাঁ, কারণ আমরা সবসময় হুম। বলে থাকি সাগ্রহে শুনছি। হ্যাঁ, তো উনি নিশ্চয়ই সেটা সচেতন ভাবেই প্রয়োগ করেছেন, কারণ এরকম প্রয়োগ আছে। বিশদ বাংলাতেই 2 বছর আগে পবিত্র সরকার এসেছিলেন, তিনি একটা তার বক্তৃতায় একটি শব্দ ব্যবহার করেছিলেন, আমি এর জন্য কাউকে নিরুৎসাহ করব না বা নিরুৎসাহিত করব না, তিনি বলছেন না নিরুৎসাহ করব না, অর্থাৎ সেটা তো ব্যাকরণসম্মত বটেই। কিন্তু এই হ্যাঁ, ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটা কি হবে? সাগ্রহ শুনছি, নিরুৎসাহ করব না, এই দুটো ক্ষেত্রে কি নিয়ে কিছু আলোচনা করা যেতে পারে? সাগ্রহ শব্দটা হচ্ছে বিশেষণ শব্দ, তাই তো? হুম, হুম, সাগ্রহ, আগ্রহের সঙ্গে, আগ্রহের সঙ্গে শুনছি। সাগ্রহ। সাগ্রহ শুনছি মানে যেটা যেভাবে উনি ব্যবহার করলেন তাতে করে এই শব্দটা এটা বিশেষণের ইয়েতে পড়ে গেল, পর্যায়ে পড়ে গেল, ব্যবহার হচ্ছে। কিন্তু আগ্রহ শব্দ বা সাগ্রহ শব্দটা কখনোই বিশেষণ, এটা বিশেষণ শব্দ, তাই না? কিন্তু নিরুৎসাহ, নিরুৎসাহ শব্দটা কিন্তু বিশেষণ দুই অর্থেই ব্যবহার করা যায়। উৎসাহ নিরুৎসাহ, নিরুৎসাহিত দরকার হয় না, নিরুৎসাহ করবো না, হতেই পারে। কিন্তু সাগ্রহ, সাগ্রহ অপেক্ষা হতে পারে। কিন্তু সাগ্রহ শুনছি, আমার মনে হচ্ছে এখানে একটা একার দিলে ভালো হতে পারে। আচ্ছা, একই রকম আরেকটা প্রয়োগ আমরা সবাই লিখে থাকি, সপরিবারে আমন্ত্রিত। এখানে কি দরকার আছে নাকি সপরিবার আমন্ত্রিত? সপরিবার আমন্ত্রিত তো যথেষ্ট, তাই না? যথেষ্ট, কিন্তু আমরা লিখে থাকি সপরিবারেও আর কি। যথেষ্ট। এটা আমার যে আগ্রহের জায়গা থেকে আমরা এটাকে আলাপ করে নিলাম। অন্যরা যদি কেউ কিছু বলতেন আর কি, এখানে আমার মনে হয় ভালোই হতো আসলে। আমার আরেকটা অভিজ্ঞতা এইবারই হলো, কিছুদিন আগেই হলো, সেটা আমার জানা ছিল না। আমার একটি বই বেরিয়েছে এবছর বাংলা এ থেকে, পাঠক সমাবেশ থেকে বইমেলায়, নির্জন নিঃশ্বাস। হ্যাঁ, বইটার নাম নির্জন নিঃশ্বাস, তার দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণে নিঃশ্বাস শব্দটা বিসর্গ দিয়ে আমি লিখেছিলাম, তাই যথারীতি এই সংস্করণে সেটাই লিখেছিলাম। কিন্তু পাঠক সমাবেশের সম্পাদক আপত্তি করলেন, বলে যে না, এখন আর বিসর্গ দেওয়া হয় না, বিসর্গ ছাড়াই লেখা হয়। এটার পেছনে কারণটাও যদি একটু ব্যাখ্যা করে দিতেন। এইটা হচ্ছে দুটো বানানই কি বলবো গৃহীত হতে পারে। বিসর্গ সহ বাংলায় লেখা হয়, বিসর্গ ছাড়াও লেখা। বর্তমানে বলা হচ্ছে যে বিসর্গ ছাড়াই যেহেতু লেখা হচ্ছে, সেহেতু বিসর্গ দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। এমনি উপসর্গটার সঙ্গে তো একটা বিসর্গ আছে। আগে থেকেই সেটা লেখা হতো, বিসর্গ ছাড়া লেখা হতো আগে থেকেই। আচ্ছা, অবশ্যই বাংলাতে এই নিয়ে উপসর্গটা বিসর্গ ছাড়াও ঢুকেছে, বিসর্গ ছাড়াও লেখা যেতে পারে। ওকে, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, এই অবধি করে আমি একটা শঙ্খ ঘোষের একটা সময় 1986 সালে শঙ্খ ঘোষ রবীন্দ্রনাথের ইয়ে থেকে আপনার ইউরোপ থেকে ফিরে আসার পরে, ইউরোপ 1926 সালে ইউরোপে বসে রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন, সেই গান নিয়ে একটি অ্যালবাম তৈরি করেন 1986 সালে, রবীন্দ্রনাথের জন্মের 125 বছর হলো। সেই সময় এই রেকর্ডটি তৈরি হয়েছিল, তার থেকে শঙ্খ ঘোষের একটি অংশ আমি আপনাদের শোনাই। 1912 থেকে 1932 সাল পর্যন্ত যতবার বিদেশে গেছেন রবীন্দ্রনাথ, সাময়িকভাবে তখন থেমে গেছে তার গানের সহজ ধারা। একটি দুটি কখনো লেখেননি তা নয়, কিন্তু দেখা যায় না তার কোনো অবিরল স্ফুরণ, কোনো অনর্গল প্রকাশ। সাধারণ এই নিয়মের মস্ত এক ব্যতিক্রম হয়ে আসে তার 1926 সালের ইউরোপ ভ্রমণ। ফ্যাসিস্ট ইটালির বিষয়ে কবির মনোভাব নিয়ে দেশে বিদেশে তখন জেগে উঠেছে নানা তর্ক, উড়ে আসছে কটু কথার ঝাঁক। আর অন্যদিকে নানা দেশের স্ফূর্ত অভ্যর্থনায় আচ্ছন্ন আছেন তিনি ওই একই সঙ্গে। ঠিক সেই সময়ই সেপ্টেম্বর থেকে নভেম্বরের 2.5 মাসের মধ্যে হঠাৎ দেখা দিল
24টি গানের এক আবেশময় স্তবক, যেন সমস্ত অপচয় থেকে সরে আসবার এই তার এক আশ্রয়। ভিয়েনা থেকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ সেদিন লিখছিলেন, এখানে আমি রাত্রি প্রায় 3টের সময়, তখন একে রাতের অন্ধকার, তাতে মেঘের আবরণ, অন্তরে অন্তরে একটা অসহ্য চঞ্চলতা অনুভব করি, নিজের কাছ থেকে উদ্দাম বেগে পালিয়ে যাবার জন্যে। পালাবো কোথায়? কোলাহল থেকে সঙ্গীতে। কোলাহল থেকে সঙ্গীতের মধ্যে আশ্রয় নিয়ে গানের এই গুচ্ছ তখন হয়ে ওঠে তার ফিরে আসার গান, প্রতিদিনের তুচ্ছ বাঁধন ছিঁড়ে ফেলার গান। তো এই রইল আর কি অবধি। এরপরে আমরা মনে হয় কোনো আলোচনা শুরু করি। আমরা গতদিন যে আলোচনার মধ্যে ছিলাম সে আলোচনাকে এগিয়ে নিয়ে যাই, বা কেউ অন্যরা কিছু যোগ করুক আর কি এখানে। তোমার উপস্থাপনা এখানে শেষ আপাতত, তোমার প্রেজেন্টেশনটা আপাতত শেষ, তাহলে তুমি বন্ধ করে দিতে পারো এটা। ওকে, ঠিক আছে। আমাদের চ্যাটে রাজ্জাক লিখছে যে বানানের ইতিহাস তো ভারী মজা। আসলেই মজার, খুবই মজার আসলে। আমার এই প্রসঙ্গে বলে রাখি যে বাংলা বানানের ইতিহাস নিয়ে একটা মহৎ গ্রন্থ রচনা করা রচিত হয়েছে মিতালি ভট্টাচার্যের বাংলা বানানের বিবর্তন বলে একটা বই আছে।
যারা আগ্রহী তারা এই বিষয়ে পড়াশোনা করে দেখতে পারেন। বইটি পারুল প্রকাশনী কলকাতা থেকে বেরিয়েছে। বানানের ইতিহাস নিয়ে আর কেউ কাজ করেনি। বানানের ঠিক ভুল নিয়ে অনেকে কাজ করছে, কিন্তু বানানের ইতিহাস নিয়ে, এবং সেখানে অনেক মজার মজার ঘটনা আছে। ধরুন তখনকার দিনে এই ছোঁয়াছুঁয়ির ব্যাপার, হিন্দুত্ব বা ব্রাহ্মণত্ব, এইসব ব্যাপারগুলো এত ইয়ে ছিল যে একজন তো পঞ্জিকা ছাপছেন, তিনি সেখানে বিজ্ঞাপন দিচ্ছেন যে শুদ্ধ হিন্দু মতে, হ্যাঁ, একদম কি বলবো, পবিত্রভাবে কালি তৈরি করা, নিরামিষ কালি, যেখানে আমিষের কোনো ছাপ ছোঁয়া লাগেনি, সেরকম কালি তৈরি, সেই রকম কালিতে, এবং হিন্দুদের দিয়ে এই পঞ্জিকা ছাপানো, অর্থাৎ যাতে কোনোভাবেই কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ সেই পঞ্জিকা কিনতে পিছপা না। এরকম নানা মজার ইতিহাস এখানে রয়েছে। মিতালিদির এই বইটি পারলে আপনারা দেখতে পারেন। নাম কি, বইয়ের নাম কি? বিবর্তন। রাজীবের কথা আজকে একটু 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 অস্পষ্ট শোনাচ্ছে আর কি, মাঝে মাঝে কি শোনা যাচ্ছে কি না, আজকে তোমার কথা শুনতে গোড়া থেকে ফেসবুকে, রাজীব ফেসবুকে যদি ওই ছবি, বইয়ের কাভারটা ছবি সহ কখনো শেয়ার করেন, না এখানেই লিখে দিতে পারবে, চ্যাটে সেখানেই লিখে দিতে পারবে, একসঙ্গে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লিখে দেবে সে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা একটা আলোচনায় যেতে চাই। তো বানানের ইতিহাসই খুব মজা। তার ছোট্ট একটা এনিকডোট বা গল্প আমি বলে রাখি, এটা সবারই জানা হয়তো বা। ওই যে সুনীতি চাটুর্য রবীন্দ্রনাথের সাথে দেখা করতে গেলেন এই বানান সংস্কার সমিতির পরামর্শ ইত্যাদি নিয়ে, বিশেষ করে যিনি গরু বানানটা নিয়ে যে গয়ের সঙ্গে ওকার দিতে চাইছিলেন, রবীন্দ্রনাথ কি বলেন? রবীন্দ্রনাথ বলেন, না মানে আমি কোনো আপত্তি দেখি না, একটা লাভ, আর কিছু না হোক অন্তত একটা লাভ তো হচ্ছে, আমাদের গরুগুলো যেরকম দিন দিন শীর্ণকায় হয়ে যাচ্ছে, অন্তত কলেবর তো বৃদ্ধি উঠলো। সেই মজাটাও তিনি করেছিলেন যে অন্তত গরুর কলেবরটা বাড়ানো গেল। এইটি আমি একটু পড়ে শোনাই। এই এক্স্যাক্টলি, আচ্ছা না, আচ্ছা এটা পড়ে। এটি মনেন্দ্র কুমার ঘোষের বইতেই লেখা আছে। হ্যাঁ, সেটাই আমি সেখান থেকেই জেনেছি। বাক্পতি রবীন্দ্রনাথ সবচেয়ে উপস্থিত হয়েছিলেন ভাষাচার্য সুনীতি কুমার। উদ্দেশ্য বানান সংস্কার সম্বন্ধে উপদেশ দেওয়া। সুনীতি কুমারের সঙ্গে ছিলেন সংস্কার সমিতির দুই সদস্য, অধ্যাপক চারুচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক বিজন বিহারী ভট্টাচার্য। সুনীতি কুমার প্রস্তাব করলেন কতগুলি শব্দের মৌলিক রূপটা বজায় রাখার জন্য চলতি বানান কিছু কিছু পরিবর্তন করতে চাইছে। রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, যথা? সুনীতি কুমার বললেন, যেমন গরু। আমার মনে হয় শব্দ এসছে সংস্কৃত গো রূপ, গয়কার। সুতরাং বানান গ রয় রস্যু না হয়ে গয়কার রয় রস্যু হলেই ভালো। কবি বললেন, হ্যাঁ, অন্তত কলেবর বৃদ্ধি তো হয়, গাইগুলো দিন দিন যা ক্ষীণ হয়ে পড়ছে, কলেবর নিশ্চয়ই। তোমার মাইক্রোফোনটা কিন্তু সত্যি ইয়ে করছে, মানে সমস্যা করতে, এই মাত্র কিন্তু শেষ কথাটা শোনাই গেল না, কেটে গেল। যাই হোক, আমি একটু বলি, আমাদের গত বছর বা তার আগের বছর এই শুদ্ধ বানান চর্চা ফেসবুকে একটা গ্রুপ আছে, এখানে বাংলাদেশে এরকম একটা ইয়ে তৈরি হয়েছিল গরুর স্পেলিং নিয়ে, বানানটা নিয়ে। অনেক জল ঘোলা হয়েছে এখানে, কেউ আসলে সঠিক এটা দিতে পারেনি, নানাভাবে অনেক বড় বড় প্রচুর আলোচনা, তত্ত্ব দিয়ে আরো মানে জটিল করে তুলেছে ব্যাপারটাকে আর কি। আচ্ছা, যাই হোক, আমার একটা পার্সোনাল রাজীবদার কাছে প্রশ্ন, আমি নাটা একটা শব্দের বাক্যের শেষে না, সেটা কিভাবে বিচ্ছিন্ন রাখবো নাকি শেষ শব্দটার সাথে জুড়িয়ে দেব? এরকম আমি একাধিক বইতে একাধিক ইয়ে পেয়েছি নিয়ম, আমাকে যদি সহজ করে বলে দেন। এখানে পরিষ্কার বলি, আমি যতখানি জানি সেদিকে। প্রথমত হচ্ছে, না শব্দটি বাংলায় স্বাধীন শব্দ হিসেবে ব্যবহার করা, ঠিক আছে? অর্থাৎ না মানে না অর্থে না যদি ব্যবহার করা, তাহলে সবসময় সেটা আলাদা শব্দ হিসেবে ব্যবহার করা। যাবো না, খাবো না, করবো না, দেখবো না, যে কোনো কিছু না আলাদা শব্দ হিসেবে ব্যবহার। কিন্তু নি মানে ধরুন যদি এমন হয় করিনি, বলিনি, এই নিটা কখনো আলাদা শব্দ হিসেবে লেখা যাবে। তার কারণ
নি আলাদা শব্দ হিসেবে বাংলায় তার কোনো অস্তিত্ব নেই, আমরা আলাদা করে ব্যবহার করি না। ঠিক আছে, নি একসঙ্গে ব্যবহার করি সর্ব করবন কি মানে করিনি, বলিনি, খাইনি, ইত্যাদি সবসময়। আচ্ছা, না সব সময় শব্দের সাথে জুড়ে থাকবে, কিন্তু আমি নিজেই না না জুড়ে থাকবে না, জুড়ে থাকবে না, বুঝতে পারো জুড়ে থাকবে না, আলাদা কিন্তু হবে, এই আলাদা হবে। এই ব্যাপারটাই আমি একাধিক বইতে একাধিক রকম পেয়েছি। আমি নেক্সট ক্লাসে ছবি তুলে রাখবো পবিত্র সরকার। না 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 সে তো আছেই, কিন্তু এটা দরকার নেই আসলে, এটা মোটামুটি এখন সিদ্ধান্ত হয়ে গেছে, স্থির হয়ে গেছে। হ্যাঁ আলাদা করে লিখ। হ্যাঁ কিন্তু কিন্তু আরো একটা কথা, সেটা হচ্ছে না তো আলাদা করে লিখবো, কিন্তু যদি এই ধরনের ব্যবহার হয়, না করে, না বলে, না শুনে, সেক্ষেত্রে না আর ওই অসমাপিকা ক্রিয়াটির মাঝখানে একটি হাইফেন দিতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে একদিন আমাদের মানে পুরো আলোচনাই করা দরকার, হাইফেনের প্রয়োগটা নিয়ে আমার মনে হয় এটা দরকার আছে। নিশ্চয়ই হাইফেন আর ড্যাশ এই দুটোর মধ্যে তো আমরা গুলিয়ে ফেলি অনেক সময়। এবং হাইফেন যে শুধু শব্দের শুরুতে দেয় তা না, শব্দের শেষেও দেয়, কিন্তু আমি রবীন্দ্রনাথের লেখাতে এই জন্য শেষেও হাইফেন দিতেন কখনো, যে এর ক্ষেত্রে না হাইফেনই দিতেন। হ্যাঁ হাইফেনই দিতেন তিনি আর কি। আমি দেখাবো তোমাকে অনেক সময়, যেরকম তিনি বলেছিলেন যে এর মতো করে এখানে শব্দ আছে, ওইখানে যেতে বিশেষ করে যের ক্ষেত্রে আর কি উনি জুড়ে দিতেন একটা হাইফেন দিয়ে আর কি। এটা না শব্দের না শব্দ জোড়ার জন্য তো হাইফেন অবশ্যই। হ্যাঁ শব্দ জোড়ার জন্য কখনো ড্যাশ দেওয়া যায় না। আমি বলছি যে যে দিয়ে আমরা যেরকম করি, যে শুরুতে আমরা দিই সাধারণত হাইফেনটা, অনেক সময় যেটা শব্দের শেষে দিয়েও হাইফেনেটেড করে জুড়ে দেওয়া হচ্ছে আর কি শব্দের শেষে। হ্যাঁ হতেই পারে। এবং এই প্রসঙ্গে তো আমাদের প্রমথনাথ ঋষির একটা অসামান্য কথা আছে, সেটি হচ্ছে যে হাইফেন শব্দকে এক করে, দুটি শব্দকে এক করে, কিন্তু একাকার করে না। উদাহরণ দিয়েছিলেন রাজলক্ষ্মী আর শ্রীকান্ত। তাদের রাজলক্ষ্মীর যে চাকর ছিল, তার নাম কি ভুলে যাচ্ছি, রতন, বলেছিলেন রতন রাজলক্ষ্মী আর শ্রীকান্তকে এক করেছে। রতন হচ্ছে রাজলক্ষ্মী আর শ্রীকান্তের মাঝখানে হাইফেনের মতো, দুজনকে এক করেছে কিন্তু একাকার করে দেয়নি। আমি আরেকটা ইস্যু এখানে, আলম ভাই যদি কানে তুলো দিয়ে রাখেন এই মুহূর্তে, আমি আলম ভাইয়ের গদ্যটা বাংলায় যখন ফেসবুকে যাই বা বইতে মিস করি না, কিন্তু উনি কিছু শব্দকে আমরা যেটা সাধারণত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দেখি, ওনার মাঝে প্রবণতা থাকে যে এক করে লেখা, মানে স্বাধীন শব্দকে একই একটা সিঙ্গেল ওয়ার্ড লেখার প্রবণতা আছে আলম ভাইয়ের মাঝে, এটা আমি দেখতে পাই। না এটা তো একটা স্টেটমেন্ট, এটা তো মন্তব্য হলো। একটা উদাহরণ দাও, যে উদাহরণ দিয়ে আমরা আলোচনা। হ্যাঁ উদাহরণ এটাও আমার টুকে রাখবো নেক্সট টাইম নোট করে। আচ্ছা, এখানে আরো যারা আছেন তাদের কি কিছু বলার বা মন্তব্য আছে? অদিতি বা নাসির নিশ্চয়ই কিছু বলবে, তবে এর মধ্যে আমাদের লাইভে একটা মন্তব্য এসেছে, এটা আমরা নিয়ে নেই, বরং একটা প্রশ্ন করেছেন যে আবেদিত শব্দটি ব্যাকরণ সম্মত কিনা। এই মুজিব রহমানই করছেন। আবেদন আবেদক তো আছেই, আবেদন আবেদক তো আমরা দেখছি, আবেদিত শব্দটি ব্যাকরণ সম্মত কিনা, ব্যাকরণ সম্মত কিনা। আবেদিত না এরকম শব্দ কিন্তু ব্যবহার আমি দেখিনি। হ্যাঁ, কিন্তু ব্যাকরণ সম্মত কিনা, অন্তত ব্যাকরণের দিক থেকে। আবেদন নিবেদন থেকে তো নিবেদিত আমরা হরহামেশা দেখি, তাই না? নিবেদন থেকে সেই বিবেচনায় সেই নিয়মে কি আবেদন থেকে আবেদিত হতে পারে কিনা আর কি, বা কেউ কখনো ব্যবহার করেছেন কিনা, এটা তোমার জন্য কেউ ব্যবহার করতে চায় হয়তো। হ্যাঁ সে করতে পারবে কিনা আর কি, এটা তোমার কাছে প্রশ্ন রইল, তিনি জানতে চাইছেন আর কি। ঠিক আছে নাসির, তুমি কি আছো এখানে? তোমার অস্তিত্বের জানান দেবে একটু। হ্যাঁ আলম ভাই আছি। হ্যাঁ বাহ সুন্দর। তুমি ক্যামেরার আড়ালে নিজেকে লুকিয়ে রাখোনি, অনেকে ভিডিওটা অন করতে চায় না, করেছে, খুব ভালো লাগছে। তো আজকের সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কোনো মন্তব্য দেয় সেটাও করো, প্লাস এর সঙ্গে যদিও তুমি আরো কিছু যুক্ত করতে চাও আর এই বিষয়টা নিয়ে, হ্যাঁ তোমার মতো করে কিছু সম্পূরক উদাহরণ, দৃষ্টান্ত, ব্যাখ্যা, বিশ্লেষণও যদি আমাদেরকে শোনাতে চাও। হ্যাঁ,
প্রথমে বলি এসানকে দেখলে ভালো লাগতো। এসানকে গত অনুষ্ঠানেও দেখিনি, আজকেও দেখিনি। গত অনুষ্ঠানে সে অসুস্থ ছিল এটা জানতাম, আজকেও আসেনি। এসানকে মিস করেছি। আর হচ্ছে আমার একটা সুবিধা হচ্ছে আমি যেহেতু কিছু লিখি না, ফেসবুকেও লিখি না, আর লিখি না ধরতে গেলে, সেজন্য আমার বিশেষ কোনো সমস্যায় পড়তে হয় না, লিখতে গেলে হয়তো পড়তে হতো। এটা একটু বলে রাখলাম। আর খুব আগ্রহ আছে, তাই আমি মন দিয়ে শুনি। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি ছিলাম, খুব ভালোভাবে শুনেছি। আর খুব দরকার হলে বলি, না হয় বলি না। তো রাজীবদার কাছে আমার একটা জিনিস জানার আছে, আমি একটু জানতে চাই। প্রযুক্তি বিষয়ে আমার বিশেষ কোনো জ্ঞান নেই, সেজন্য আরো বেশি করে জানতে চাই। সেটা হচ্ছে ইংরেজি বানানে, যেমন আমরা স্পেল চেকার দেখি, ভুল হলে সেটা ঠিক করে দেয়, কিংবা লাল কালি দিয়ে দাগ দিয়ে নির্দেশ করে দেয়। বিশেষ করে আমাদের যেসব বানানগুলোতে দ্বিধা আছে কিংবা সন্দেহ কিংবা ভুল হওয়ার সম্ভাবনা আছে, যদি আমাদের বাংলায়ও ওইরকম বানান নির্দেশ করে দেওয়ার সুবিধা থাকতো, তাহলে এই ক্ষেত্রে বেশ সুবিধা হতো। যেমন প্রথমত ভালো করে আছে কিনা আমি বিশেষ জানিও না। আর খুব শীঘ্রই আসবে, সঠিক নামে সফটওয়্যার ডেভেলপ হচ্ছে, খুব শীঘ্রই লঞ্চ। আর আর যেমন আমি সবগুলো ইয়েতেই, যেমন বিজয়, অভ্র সব জায়গায় লিখতে পারি, কিন্তু অভ্রতে লিখতে গেলে যে সিলেকশন কেজ আসে, শব্দ অনেক সময় সিলেকশন কেজে আসে। তো সেই ক্ষেত্রেও যদি এটা স্পেল চেকারের মতো প্রায়োরিটি বেসিসে, মানে গুরুত্বের ভিত্তিতে বা শুদ্ধতার ভিত্তিতে একটা প্রথম দিকে আসতো, বা ওইরকম স্পেল চেকার যে কাজটা করে আর কি। হ্যাঁ, এই বিষয়ে আমার প্রশ্ন, আশা করি রাজীব বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনি একটু ভালো করে বলেন, এরপর যদি আমার আরো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবো। এখানে মূল অসুবিধার জায়গাটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা তো বেশিরভাগই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে অভ্যস্ত। মাইক্রোসফট ওয়ার্ডে যে স্পেল চেকার, সেটা মাইক্রোসফটের নিজস্ব একটা স্পেল চেকার, ইংরেজির ক্ষেত্রে যেটা কাজ করে। হ্যাঁ, ওদের একটা নিজস্ব স্পেলিং ডিকশনারি আছে, যে ডিকশনারিটা ওয়ার্ডের সঙ্গে পেছনে কাজ করতে থাকে। ওদের বাংলার জন্য এমন কোনো স্পেল চেকার নেই মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক আছে? এবারে এটার উপায়টা কি? উপায়টা হচ্ছে বাইরে থেকে একটা স্পেল চেকার তৈরি করে তার সঙ্গে ইন্টিগ্রেট করে দেওয়া। এর প্রধান অসুবিধা হচ্ছে এই কাজে আমি যে সংস্থায় পশ্চিমবঙ্গে কাজ করি, ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ, এরা এ ধরনের স্পেল চেকার তৈরি করেছে, কিন্তু মাইক্রোসফটের সঙ্গে তাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে মাইক্রোসফট বাইরের কোনো থার্ড পার্টি এজেন্সিকে তারা এই রাইটটা দেয় না। অর্থাৎ ওয়ার্ডের মধ্যে তারা যে আমাদের স্পেল চেকারটাকে ইন্টিগ্রেট করে দেবে, সেইটি তারা করে দেবে। আমাদের জিনিসটা যদি আমরা তাদেরকে দিয়ে দিই, তারা সেইটাকে হয়তো তাদের মতো করে ব্যবহার করবে। কিন্তু বাংলার ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড যদি আমাদের মাথায় থাকে, মানে আমরা যদি একমাত্র মাইক্রোসফট ওয়ার্ড নির্ভর করি, তাহলে বাংলার জন্য নেই। না তো এইটা ওদেরকে দিয়ে দিতে অসুবিধাটা কি? তোমরা যেটা তৈরি করেছো তোমাদের প্রতিষ্ঠান, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা যেহেতু সরকারি সংস্থা, তাদের দিতে গেলেও যে সরকারি স্তরে কথাবার্তা, এগ্রিমেন্ট ইত্যাদি করা দরকার, সেইখানেই জটিলতা তৈরি হয় আর কি। সেটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু এই পর্যায়ে এই জটিলতাগুলি তৈরি হয়। অর্থাৎ এখানে মাইক্রোসফটের সঙ্গে সরাসরি যদি আমরা কোলাবোরেট করতে পারি, তবেই একমাত্র এই কাজটা করা সম্ভব। এক, দ্বিতীয়ত হচ্ছে এর একটা সমাধান হিসেবে আমরা একটা অনলাইন স্পেল চেকিং সিস্টেম আছে আমাদের। ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের ওয়েবসাইটে গেলে সেখানে অনলাইন বানান পরীক্ষক বলে একটা ব্যাপার আছে। অর্থাৎ যখনই আপনার কোনো বানানের দ্বিধা হবে, সেই বানান ওখানে লিখলে একাডেমি এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বীকৃত যে বানান, সেই বানান আপনারা ওইখানে সঠিক বানানটা দেখতে পাবেন। 3 নম্বর যে অপশনটার কথা বলছি, সেইটা হচ্ছে রাজ্জাক যেটা বলল, সেইটা হচ্ছে বাংলাদেশ সরকার এই সঠিক বলে একটি বানান
ইয়ে কি বলে স্পেল চেকার তৈরি করেছে, আমিও দেখলাম কিছুদিন আগে স্পেল চেকার তৈরি করেছে, কিন্তু আমি ঠিক জানি না যে সেইটি মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে ইন্টিগ্রেট করা যাবে নাকি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টটাকে ওর মধ্য দিয়ে প্রসেস করাতে তার ভুল বানানগুলি সে ঠিক করে দেবে। এটা কিন্তু একটা অন্য প্রসেস হবে। আমাদের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ সরকারের যে বানান পরীক্ষক সেইটি কিন্তু সরাসরি ভাবে ওপেন অফিসের সঙ্গে ইন্টিগ্রেট করা যাচ্ছে। আপনারা যদি কেউ ওপেন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার না করে ওপেন অফিস ব্যবহার করেন, সেখানে কিন্তু বানান পরীক্ষকটাকে ইন্টিগ্রেট করা যায় পশ্চিমবঙ্গ সরকারের, কারণ সেটি যেহেতু ওপেন সোর্স সফটওয়্যার সঙ্গে করা সম্ভব হয়, কিন্তু মাইক্রোসফটের সঙ্গে করাটা এটা হচ্ছে অসুবিধা, যে আমাদের সমস্ত শর্ত ত্যাগ করে তাদেরকে দান করতে হবে। এইটি তো পশ্চিমবঙ্গ সরকার তো সেটি করতে পারে না, তার তৈরি জিনিস সম্পূর্ণ শর্ত ত্যাগ করে দান করতে পারে না। বিক্রি করবে বা কিছু একটা করবে সেরকম, সেইখানেই তো সমস্যাটা, মানে সেইখানে বানিয়ে ফেলে রাখার চাইতে ব্যবহারের জন্য যদি কথা থাকে। আচ্ছা, আমার ওই যে আলম ভাইয়ের যে নির্জন নিঃশ্বাস, আমি টেবিলেই ছিল পিছনের প্ল্যাপে ব্যাক কাভারে যেটুকু বইটি সম্পর্কে বলা, নারীবাদী সাহিত্য, একটা সিঙ্গেল ওয়ার্ড। না, এটা আমি বলে রাখি, বইটা আমি এখনো পাইনি, বইটা আমার কাছে আসেনি, এখন দেখিনি। তবে বইয়ের প্রচ্ছদ পাঠিয়েছিল আমাকে, প্রচ্ছদের ছবিটা আমি দেখলাম, এটা করেছে, এটা তাদের কাজ, তারা করেছে, এটা আমি করিনি আর কি। একসঙ্গে হওয়ার তো প্রশ্নই ওঠে না এটা আর কি। নারীবাদী সাহিত্য দুইটা শব্দ হওয়ার নিশ্চয়ই, হ্যাঁ দুইটাই লিখেছিলাম আমি। ওরা কি কারণে করেছে, ওরাও করেনি হয়তো বা ভুলে হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখানে আমি একটা প্রশ্ন করি আলম ভাইকে, সেটি হচ্ছে নির্জন নিঃশ্বাস। এই নামটিতে নির্জনতা কি কখনো নিঃশ্বাসের বিশেষণ হতে পারে? এটা একটা সোজা স্বভাব হচ্ছে, এটা একটা পোয়েটিক লিবার্টি, এটা নিয়ে আমি পার নিব। এখানে অনুপ্রাসের লোভে এটা ব্যবহার করা হয়েছে, আর কিছুই নয়। এবং তার একটা মূল আছে, ভূমিকাটা পড়লেও বোঝা যাবে। প্রথম যে কবিতাটি লিখেছিলেন এক নারী, এনহেদওয়ানা, তার নিঃশ্বাসের কথার সঙ্গে এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। সে এনহেদওয়ানা এখন হারিয়ে গেছে, নির্জন, তাকে পাওয়া যাচ্ছে না, কোন নির্জন থেকে তিনি হয়তো নিঃশ্বাসটা ফেলেছিলেন, এইভাবে লিখেছিল। বাট তৈরি করেছি আমি একটা ওই ধরনের পোয়েটিক লিবার্টি নিয়ে, অনুপ্রাসের মজাটুকু রাখার জন্য শুধু। এটা ভূমিকায় আছে, বইটার ভূমিকায়। কারণ এটা নিয়ে কেন এই কথাটা বললাম, এটা নিয়ে কালিদাস রায়, কবি কালিদাস রায়ের একটা বই আছে শাব্দিক বলে, চমৎকার বই, যদি চান এটা দেখতে পারেন। এখানে বিভিন্ন শব্দের এই ব্যবহার নিয়ে উনি কথা বলেছেন। সেখানে উনি জিজ্ঞেস করেছেন যে নির্জন কবি, এই তুলনাটা আদৌ সুপ্রযুক্ত কিনা। কবি যখন তিনি নির্জন কি করে হবে, নির্জন স্থান হতে পারে, কিন্তু নির্জন কবি কি করে হবে? হ্যাঁ, তো জনমানুষহীন, জনমানুষের থেকে আলাদা আছেন তিনি, সেই অর্থে এটা হতে পারে। নির্জন নিঃসঙ্গ হতে পারে, নিঃসঙ্গ হতে পারে, নির্জন মানুষ। এটি কালিদাস রায়ের কথা, আমার কথা বলছি। কালিদাস রায়ের বক্তব্য হচ্ছে নির্জনতা মানুষের বিশেষণ নয়, নির্জনতা মনুষ্যেতর কোনো কিছুর বিশেষণ, মানুষ ছাড়াও মানুষের বিশেষণ নির্জন। হ্যাঁ, আচ্ছা বলো। আর আমি আর একটু জিজ্ঞেস করতে চাই। প্রথমে রাজ্জাকের কাছে প্রশ্ন করছি। রাজ্জাক, তুমি যদি আরো একটু বিস্তারিত জানো সেই স্পেল চেকার সম্পর্কে, তাহলে একটু জানাবে। আচ্ছা, এটা ওরাই প্রমোট করছে, আমি তোমাকে পাঠিয়ে দেব এই যে। আচ্ছা, ঠিক আছে। আর রাজীবদার কাছে আমার ফিচারগুলো কি কি কাজ করা যাবে সেসব নিয়েও জানাচ্ছে। মেটাভার্স হয়তো রিলিজ করছে, শীঘ্রই করবে, চূড়ান্ত রিলিজ করবে। আচ্ছা, এই ঠিক আছে রাজ্জাক, পাঠিয়ে দিও। এই প্রসঙ্গে বলি, একবার এসান আমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, জাতিসংঘে কাজ করেন, আনোয়ারুসালাম তার নাম। তো তারা একটা স্পেল চেকার বানাবে, এইরকম একটা প্রজেক্টে আমাকে কাজ করার জন্য প্রস্তাব দিলেন। তা আমি তাদেরকে একটা সিভিও পাঠিয়েছিলাম, পরে আর কোনো প্রত্যুত্তর পাইনি। যাই হোক, সেই প্রজেক্ট হয়তো আর আগায়নি, এটা হতে পারে, বা আমাকে পছন্দ করেনি। তো আমি রাজীবদার কাছে আরেকটু জানতে চাই, যেমন এই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাটায় পড়ি, যে এই যেগুলো ভুল আর কি, ভুল বানান, স্পেল জায়গা থাকলে এগুলো তো খুবই সুবিধা হতো, অন্তত নির্দেশনা পেতে খুবই সুবিধা হতো।
এই ব্যাপারে আপনি তো বাংলা একাডেমির যে এই প্রমিত বাংলা ব্যাকরণ বোধহয় সেটার সঙ্গেও জড়িত ছিলেন, সেটা রচনার সঙ্গে। বাংলা একাডেমিতে তো আপনার ভালোই প্রবেশ আছে। বাংলা একাডেমির কোনো ভাবনা আছে কিনা এই ব্যাপারে, বা বাংলা একাডেমি বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে কোন রকম পরামর্শ দিতে পারে, যেটা পশ্চিমবঙ্গ একাডেমির কথা বললেন, মানে সেটা সম্পর্কে, এই সম্পর্কে আমি আরেকটু শুনতে চাই আসলে আমার এই প্রশ্নে। এখানে দেখুন, এখানে একটা কথা বলি, বাংলাদেশের বাংলা একাডেমি তার কর্মপন্থা সম্পর্কে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই, আমি বলতে পারি না। আমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সম্পর্কে কিছু কথা হয়তো বলতে পারি, বা আমি যে সংস্থায় কাজ করি তারা যে বানান নীতি, তাদের যে ভাষা নীতি। রাজীব দা, আমি একটু বলে রাখি, ওই যে বাংলা একাডেমির ব্যাকরণে যেহেতু আপনি ছিলেন, সেই হিসেবে আমি কথাটা তুলেছিলাম। সেই হিসেবে নিশ্চয়ই আমি ছিলাম, কিন্তু সেইটি আমার কাজ ওই অবধি। কিন্তু এই আপনি যেটা প্রশ্ন করলেন, এটা বাংলা একাডেমির এখতিয়ার বিষয় বা বাংলা একাডেমির কর্মপন্থা বিষয়, সেই বিষয়ে আমি সত্যিই কিছু বলতে পারি না। আমি জানি না, আমি এরকম কোনো পরিকল্পনা তাদের আছে কিনা আমি সত্যিই জানি না, বা এটা বলাটাও আমার পক্ষে ঠিক হবে না। তবে এটা করা প্রয়োজন, এবং এইটা নিয়ে বাংলা একাডেমিতে আমরা যখন কাজ করছি সেই সময় এটা নিয়ে কথাবার্তা, চিন্তাভাবনা এবং এর প্রয়োজন মানুষ অনুভব করছেন, এটি আমি দেখেছি। এবং আমার মনে আছে 2013 বা ওরকম কোনো একটা সময়ে শাপলা বলে একটি ইউনিকোড ফন্ট বাংলাদেশ সরকার রিলিজ করেন 21শে ফেব্রুয়ারি। তো সেই সময় দেখেছিলাম যে এটা নিয়ে বেশ উদ্যোগ এবং তার যে সমস্ত ভুল ভ্রান্তি তা নিয়ে বিস্তারিত আলোচনা সেই সময় হয়েছিল। কিন্তু সত্যি এটা নিয়ে আমি কিছু বলতে পারবো বাংলা একাডেমির পন্থা। আচ্ছা, আমাদের এতে লাইভে ওই মুজিব রহমানই আবার একটা সংযুক্তি মন্তব্য করেছেন যে আবেদিত শব্দটি আবেদন করা হয়েছে বোঝাতে হর হামেশাই ব্যবহৃত হচ্ছে আমাদের দেশে। ব্যাকরণ বা কতভাবে শুদ্ধ কিনা জানতে চাই, আবেদনকৃত হতে পারে কি, সেটা আবার পাল্টা ভাবে তিনি জিজ্ঞেস করছেন আর কি। আবেদনকৃত তো হতেই পারে, কিন্তু আবেদিত শব্দটা সত্যি আমি কখনো এর ব্যবহার দেখিনি, এবং কি অভিধানে এই শব্দ নেই। আবেদিত শব্দটা আমি দেখিনি অভিধানে। তো এটা হতে পারে কিনা আমাকে একটু ভেবে দেখতে হবে। ভেবে দেখে যদি পারো ওনাকে জানিয়ে দিও। আর প্রীতম সেন আমাদের বন্ধু, ও একটা মন্তব্য করেছে, একটা জিজ্ঞাসা যে বাংলা বানানে অথবা ব্যাকরণে বিদেশি শব্দের ভুক্তি অথবা বিদেশি শব্দ বলে শ্রেণীকরণ করা কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিদেশি শব্দ বলতে আমরা আসলে কি বুঝি। আমরা কি বুঝি? অর্থাৎ ইংরেজি শব্দকে কি আমরা বিদেশি শব্দ বলবো, তামিল শব্দটাকে বিদেশি শব্দ বলবো নাকি দেশি শব্দ বলবো, আবার এদিকে সাঁওতালি শব্দকে দেশি বলবো না বিদেশি বলবো। এখন দেশ আর বিদেশের হিসেবটা এখানে একটা রাজনৈতিক হিসেব জড়িয়ে রয়েছে। আমাদের বলা হয় যে বহির্ভারতীয় যে সমস্ত ভাষা, সেগুলোকেই আমরা বিদেশি ভাষা হিসেবে বলে থাকি। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এখন ইংরেজি ভাষার শব্দকে আদৌ আমরা বিদেশি ভাষার শব্দ বলবো কিনা, ইংরেজি তো ভারতীয় সংবিধানের, এমনকি বাংলাদেশেও এটা একটা সংবিধান স্বীকৃত ভাষা, এটাকে আদৌ বিদেশি ভাষা বলবো কিনা সেই বিষয়ে নিশ্চয়ই সন্দেহের অবকাশ আছে। কিন্তু মূলত যেগুলি ভারতীয় ভাষা বা দেশের ভাষা নয়, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও তাই বলতো যে বাংলাদেশের এই ভাষাগুলি বিভিন্ন সময় বা ঐতিহাসিক ভাবে বলা হয় না, সেই ভাষাগুলি থেকে আগত শব্দকে আমরা বিদেশি বলে চিহ্নিত করি। সেই হিসেবে জার্মান শব্দ বাংলায় ব্যবহৃত হলে সেটি বিদেশি, কিন্তু যদি একটা টোটো শব্দ বাংলায় ব্যবহার করা হয় সেটাকে আমি বিদেশি বলবো না, সেটাকে দেশি শব্দই বলবো। এইভাবেই সাধারণত আমরা এই বিবেচনাগুলি করে থাকি। অবশ্যই আপনার প্রশ্নটা যুক্তিযুক্ত, কারণ এইটি এখনো একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, যে কাকে আমরা বিদেশি বলবো, কাকে আমরা দেশি বলবো। আচ্ছা, সফিউল আজম ওই সাগ্রহর জের ধরেই বলছেন যে এটাকে বিশেষণ হিসেবে অর্থ আছে, বিশেষণ হিসেবে ইচ্ছা প্রণোদিত, আগ্রহশীল, আগ্রহযুক্ত। বিশেষ্য হিসেবে নেই আর কি, তাই তো?
বেশ আগ্রহ, হ্যাঁ সাগ্রহ তো বিশেষ হিসেবে ব্যবহার দেখিনি। আগ্রহ শব্দটা বিশেষ্য আছে, কিন্তু সাগ্রহ বিশেষ হিসেবে ব্যবহার দেখিনি আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমার সাগ্রহ আছে এমন তো বলি না, হ্যাঁ হ্যাঁ বলি না। হ্যাঁ হ্যাঁ আমার আগ্রহ আছে বলি, কিন্তু সাগ্রহ যখন বলি তখন বিশেষণ হিসেবে সাধারণত ব্যবহার করি। আচ্ছা, আমার রাজীব দার কাছে প্রশ্ন, যেমন হাসান জানতে চাচ্ছিল, আমাদের স্পেল চেকারের একটা বিকল্প হতে পারতো, আমরা যেরকম অক্সফোর্ড ডিকশনারি সফট কপি পাই, আমরা একটা অথেন্টিক অক্সফোর্ড ডিকশনারি কিনে নিলে বুকশপ থেকে, সেটা সিডি থাকে, সেটা ইনস্টল করে সেখানে ওয়ার্ড মিনিং চেক করতে পারি, স্পেলিং চেক করতে পারি, পার্টস অফ স্পিচ, অনেক কিছু চেক করা যায়। সেরকম বাংলা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশেও আমরা ডিকশনারি অভিধান পাচ্ছি, কিন্তু ওরকম অভিধানের প্যারালালে সফট কপিটা, টোটাল অভিধানটার সফট কপি। রাজ্জাক, এখানে একটা কথা বলি, এখানে প্রশ্নটা শুধু সফট কপি নয়। আমরা ইংরেজি ডিকশনারির সঙ্গে যে ডিকশনারিটা সিডিতে পাই তার পেছনে একটা অন্য ঘটনা আছে, সেটাকে বলা হয় মেশিন রিডেবল ডিকশনারি, MRD। এইটি ঠিক যে ডিকশনারিটা আমরা হাতে নিয়ে দেখি ছাপানো ডিকশনারি, তার সফট কপি এটা ঠিক নয়। এটা হচ্ছে একটা আলাদা কি বলবো, একটা আলাদা ডিকশনারি যেটি মেশিন পড়তে পারে, অর্থাৎ কম্পিউটার পড়তে পারে। তুমি যখন একটা শব্দ ওই ডিকশনারিতে খুঁজে তার বর্ণনার মধ্যে যে শব্দগুলি পাবে, প্রতিটা শব্দের কিন্তু তার ভুক্তির সঙ্গে কানেক্ট করা আছে। অর্থাৎ প্রতিটা শব্দে ক্লিক করলে সেই শব্দের ভুক্তিতে চলে যাবে, তার ডেসক্রিপশন তুমি পাবে। এইটা ঠিক ছাপানো ডিকশনারি সফট কপি ঠিক নয়। হ্যাঁ, এটাকে হ্যাঁ মেশিন রিডেবল এরকম আর কি। আচ্ছা রাজীব, আমার মনে হচ্ছে যেহেতু এখানে আর কেউ কোনো কিছু প্রশ্ন করছে না, তাহলে আমরা যেটা করে থাকি শেষে একটা বিষয় নিয়ে যে আলোচনা করি, এরকম কোন বিষয়কে আজকের জন্য তুমি ঠিক করেছিলে আলোচনার জন্য? তাহলে আমরা সেটাতে চলে যাই, কারণ আমাদের খুব বেশি সময় নেই, আমাদের হয়তো আর 15 মিনিট সময় আছে। রাজ্জাকের এই প্রশ্নের উত্তরটা দিই, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মেশিন রিডেবল ডিকশনারি বাংলার ক্ষেত্রে এখনো অব্দি তৈরি হয়নি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে মেশিন রিডেবল ডিকশনারি একটা তৈরি করছি আমরাই, আমাদের সংস্থায় একটা মেশিন রিডেবল ডিকশনারি কাজ করছে এখন বাংলা এবং ইংরেজি দ্বিভাষা। ঠিক আছে, সেটি যতদিন না হচ্ছে ততদিন তার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বাংলাদেশে এ ধরনের কাজ হচ্ছে বলে আমি শুনিনি, হতে পারে। আর আমাদের এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটি মেশিন রিডেবল ডিকশনারি। তাহলে সাথে সাথে আপনাদের কাছ থেকে আশা করব মোবাইল অ্যাপেও যেন সেটা হয়, যেমন মেরিয়াম ওয়েবস্টার আমরা মোবাইল রিডেবল ডিকশনারি হলে তার মোবাইল অ্যাপ আসবে। ওটা 5 মিনিটের কাজ, ওটা বেশি কাজ না। কিন্তু এই মেশিন রিডেবল ডিকশনারি তৈরি করাটা একটা বিরাট কাজ, কারণ এর পেছনে একটা বিরাট প্রসেস জড়িয়ে আছে। অর্থাৎ 1990 সালের পর থেকে ইংরেজিতে বা ইউরোপীয় ভাষায় যে ডিকশনারিগুলি তৈরি হচ্ছে, তোমরা দেখে থাকবে যে প্রতিটা ডিকশনারির পেছনে কিছু কিছু উদাহরণ সঙ্গে, প্রতিটা শব্দের সঙ্গে এক্সাম্পল সেন্টেন্স থাকবে, কিছু কিছু এক্সাম্পল সেন্টেন্স থাকে। এই সেন্টেন্সগুলি কোথা থেকে পায়? লক্ষ লক্ষ শব্দের জন্য তো সেন্টেন্স ডিকশনারি যারা তৈরি করে তারা তৈরি করে। এইটাকে বলা হয় কর্পাস ড্রিভেন ডেটাবেস। কর্পাস, হ্যাঁ একটা থাকে ব্যাংক। বাক্য ব্যবহার করছে, তার যে কর্পাস তৈরি হয়, তার যে একটা বিরাট ভান্ডার তৈরি, খবরের কাগজ থেকে নেওয়া হয়, বই থেকে নেওয়া হয়, এইভাবে যেমন বলাই হয় যে 800 মিলিয়ন কর্পাস, এরকম কর্পাস তৈরি হয়েছে বিভিন্ন দেশে। ইংরেজি ভাষার ক্ষেত্রে মূলত, স্প্যানিশের ক্ষেত্রে হয়েছে, ফরাসি ভাষার ক্ষেত্রে হয়েছে। তো এই কর্পাস গুলিকে এই ডিকশনারিগুলির পেছনে জুড়ে দেওয়া হয়, যাতে করে কোনো একটা বিশেষ শব্দ তার যে কোলোকেশন, অর্থাৎ ওই শব্দটা কোন কোন শব্দের আশেপাশে বসতে পারে, তার যে স্ট্রাকচার সেইটি তোমার সামনে তুলে দেবে। তার থেকে একটি বাক্য তুলে নিয়ে এসে তোমাকে উদাহরণ হিসেবে দেখানো। অর্থাৎ এগুলি কোনোটাই কিন্তু আগের ডিকশনারি যারা তৈরি করতেন তারা কি করতেন, তারা বিভিন্ন বই থেকে উদাহরণ সংগ্রহ করতেন, তাই না? আমরা যখন দেখি আমাদের যে
পুরনো ডিকশনারি, ধরো জ্ঞানেন্দ্র মোহন দাস বা হরিচরণ বন্দ্যোপাধ্যায়, তাদের ডিকশনারিতে কি দেখেছি যে একটা বিশেষ শব্দ তার পেছনে লেখা আছে রঠা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা লেখা থেকে তুলেছেন, কোথাও একটা বৈষ্ণব পদাবলী থেকে তুলেছেন। অর্থাৎ এটা বিশাল একটা কাজ। ওই 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 কর্পাসের কাজটা কিন্তু এরাও করেছেন, কিন্তু এখন কর্পাস জিনিসটা একদম মেশিন রিডেবল ফরম্যাটে তৈরি করা হয়। বাংলার ক্ষেত্রে দুঃখের বিষয় হচ্ছে এরকম কোনো কর্পাস এখন অব্দি তৈরি হয়নি, যে কারণে বাংলা একাডেমি, ঢাকা বাংলা একাডেমি যখন বিবর্তনমূলক বাংলা অভিধান করি, বিবর্তনমূলক বাংলা অভিধানে আমরা কি দেখেছি যে প্রতিটা শব্দের তার ব্যবহারের ইতিহাস, প্রয়োগের ইতিহাস নিয়ে কথা বলা। তাতে করে তাদের পক্ষে যতগুলি বই দেখা সম্ভব হয়েছে তার থেকেই তারা উদাহরণ দিয়েছে, এবং অনেক বই তার বাইরে রয়ে গেছে। স্বাভাবিক, এটা তো একদিনের কাজ নয়, 3 বছরে এই কাজ করা সম্ভব, কিন্তু যে কাজটা তারা করেছেন সেটা বিশাল কাজ। ওই 3 খণ্ডের যে ডিকশনারি তারা করেছেন, যে পরিশ্রম তারা 3 বছরে করেছেন, সেটা বিরাট ব্যাপার। কিন্তু তারপরেও কাজটা সম্পূর্ণ করা যায়নি এই কারণে যে বাংলার কোনো কর্পাস, মেশিন রিডেবল বা সার্চেবল কর্পাস নেই। একটা শব্দের ব্যবহার তুমি এক লহমায় যে খুঁজে বার করবে, এটা অক্সফোর্ড ডিকশনারি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এটা কেন পারে? তার কারণ তাদের ওই বিরাট কর্পাস কিন্তু আছে, বাংলায় নেই। বাংলায় এখনো যদি তুমি খোঁজো চর্যাপদের একটা ডিজিটাল এডিশন আছে, তোমার কাছে পারবে না, নেই বলেই আমরা এই কাজগুলি করতে পারি। এটাও একটা গুরুত্বপূর্ণ বাংলার এই যে কি বলে টেকনোলজি অ্যাসিস্টেড বাংলা চর্চা, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা তরুণ প্রজন্ম দূরে সরে থাকে আর কি। না না, এটা তরুণ প্রজন্ম দূরে সরে থাকা এই এত হালকাভাবে কথাটা বললে হবে। যাতে এটাতে অংশভাগী হতে পারে, তারা কাজে নামুক, তারাও করুক এটা, যেহেতু তাদের প্রয়োজন। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমরা কি তাদেরকে সেই সুযোগ দিচ্ছি কিনা? অব্রনা আসলে এখন যেটুকু লেখা হচ্ছে বাংলা এই জেনারেশন তাও লিখতো না। ঠিক ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অব্রর একটা বিরাট জায়গা আছে নিশ্চয়ই, কিন্তু এর পেছনে একটা ইতিহাস আছে। 1991 সাল থেকে বাংলায় ইউনিকোড ফন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, 1991 সাল। আমি 2001-এ ইউনিকোডে আমি ওয়েব পেজ ডিজাইন করেছি রাজ্জাক, তখন অভ্র ছিল না, কিন্তু তখনও করা যেত, তখনও কিছু জিনিস ছিল। অবশ্যই অভ্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, সাধারণের মধ্যে সেটাকে ছড়িয়ে দিয়েছে, সেটা হয়তো অন্য কেউ পারে। ঠিক আছে, আমার মনে হয় আমরা তাহলে ওই আলোচনায় যাই। তুমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলে, আপনার একটা নির্দিষ্ট কোনো প্রসঙ্গ নিয়ে, বানান, ভাষা, ব্যাকরণ বিষয়ে। এরপর আমরা আবার যাব প্রশ্নে। এর মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়ে গিয়ে থাকে, অদিতি, দীপান্বিতা, মাহিয়া এরা আছে লাইভেও যদি প্রশ্ন আসে। আমি আজকে কথা বলতে চাইছিলাম কেন রাজ্জাকের প্রশ্নগুলি আমি এত করে উত্তর দিচ্ছিলাম, আমি আসলে বলতেই চেয়েছিলাম আজকে যে বাংলা ভাষার বিশ্বায়নের প্রসঙ্গে যে প্রযুক্তির ভূমিকার কথা আমরা সবসময় বলে থাকি, এই কথাটাই আমার আজকে আমি ভেবেছিলাম যে এই কথা নিয়ে আলোচনা করব, যে প্রযুক্তির পেছনে, বাংলা ভাষার বিশ্বায়নের পেছনে প্রযুক্তির ভূমিকা কতখানি, আদৌ প্রযুক্তি এখানে কাজে লাগে। একটা দল আছেন তারা বলেন যে খাতায় কলমে লেখা সেটি হচ্ছে বাংলা লেখার মূল কথা, কিন্তু আমরা আজকে যে যুগে এসে দাঁড়িয়েছি সেখানে ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে একটা বড় বিষয়, তথ্যের আদান প্রদান, এবং সেইটি যে ভাষাতে যে হরফে করা সম্ভব, সেটি যদি তার সাপোর্ট যদি আমাদের টেকনোলজিতে থাকে, আমাদের প্রযুক্তিতে থাকে, সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়াই মানে আমাদের সব থেকে বড় কাজ হবে। তো এইখানে বাংলার ক্ষেত্রে যে কথা রাজ্জাক একটু আগে বলছিল, যে এই যে মেশিন রিডেবল ডিকশনারি, এটা একটা মস্ত বড় প্রয়োজনীয় কাজ, এখন মস্ত বড় প্রয়োজনীয় কাজ, যে দ্বিভাষিক অভিধান বাংলার সঙ্গে শুধু ইংরেজি নয়, বাংলার সঙ্গে ফরাসি বা স্প্যানিশ এরকম ভাষাগুলির দ্বিভাষিক অভিধান বা বহুভাষিক অভিধান তৈরি করা, সেই কাজটা আমাদের করা প্রয়োজন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে একটু আগেই কথা হচ্ছিল আমাদের স্পেল চেকার নিয়ে, বানান পরীক্ষক নিয়ে, বাংলার জন্য এরকম একটা সবাই ব্যবহার করতে পারে এরকম একটা বানান পরীক্ষক আমাদের দরকার, যে পরীক্ষক, বানান পরীক্ষক মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবে, ওপেন অফিসের সঙ্গে কাজ করবে ইত্যাদি।
তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে বাংলার ওসিআর তৈরি করা। ওসিআর আমরা জানি নিশ্চয়ই অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, অর্থাৎ ধরুন পুরনো যে টেক্সট আমাদের হাতে আছে 1878 সালে বা 1778 সালে ছাপানো যে বই, তারপর থেকে যে বাংলা লিপিতে বই লেখার বই ছাপানোর কাজ শুরু হলো, সেই বইগুলোকে যদি আজকে ডিজিটাইজ করতে, আজকে যদি সেই বইগুলোকে সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের উপায় কি? তাহলে সেগুলোকে ডিজিটাইজ করতে হবে। ডিজিটাইজ করার একটা পদ্ধতি কি? তাকে স্ক্যান করা। কিন্তু স্ক্যান করলেই তো সেটা একটা ছবি হিসেবে আমাদের কাছে রয়ে গেল, কিন্তু সেটাকে আমি ব্যবহার করবো। তার জন্য সেটা যাতে এডিটেবল টেক্সট ফরম্যাটে চলে আসতে পারে, আমি অর্থাৎ ওই টেক্সটটাকে যাতে আমি আমার মতো করে এডিট করতে পারি, আমার কাজে লাগাতে পারি, তার জন্য একটা ওসিআর ব্যবস্থা আছে, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। অর্থাৎ স্ক্যান করার সময় আপনারা ইংরেজিতে এই ব্যাপারটা খুব দেখে গুগল ট্রান্সলেট প্রবাবলি এই সুবিধাটাতে ট্রান্সলেটর ঠিক নয়, গুগলেরও একটা ওসিআর আছে। এটা হচ্ছে স্ক্যান করা যে টেক্সট, সেই স্ক্যান করা টেক্সট থেকে ওই ক্যারেক্টার গুলি এ বি সি ডি ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে অ আর হ্রস্বই দীর্ঘই ক খ ইত্যাদি এবং যুক্ত ব্যঞ্জন, এগুলোকে সে রেকগনাইজ করবে, এগুলোকে সে চিনবে, চিনে বোঝার চেষ্টা করবে যে এইটি ঠিক এই যে রূপটা দেখতে পাচ্ছি, এই রূপটা ঠিক কোন কোন বর্ণের সংমিশ্রণ, তার কোন কোন বর্ণের সংযুক্ত রূপ। এটা কি করে সে বুঝবে? সে ওই শেপ সিমিলারিটি, ওই শেপটাকে সে দেখে সে করবে কি, ওই ক্যারেক্টারটাকে ইউনিকোডের যে তার কোড চার্ট আছে, ইউনিকোডে আপনারা দেখবেন প্রতিটা বর্ণের সঙ্গে একটা কোড নাম্বার, ও ওই ক্যারেক্টারটাকে চিনতে যদি পারে, সে করবে কি, সঙ্গে সঙ্গে ইউনিকোড কোডের সঙ্গে তাকে আইডেন্টিফাই করবে, তাকে মিলিয়ে দেখবে, মিলিয়ে দেখে যদি মনে হয় যে একই রকম, তখন সে ওই টয়কে পয়টা হিসেবে সেভ করে দেয় ওয়ার্ডে। এইটি হচ্ছে ওসিআর এর কাজ। এবং যখনই এই কাজটা করতে পারবে, তখন এই যে বিরাট পরিমাণ ছাপানো বা লিখিত টেক্সট আমাদের হাতে আছে, যেগুলোকে এখনো আমরা সংরক্ষণ করব কি করে ভাবছি। এই কাজটা করা সম্ভব আমাদের পক্ষে? এই কাজটা করা সম্ভব শুধু না, এই কাজটা অনেকখানি করা হয়ে গেছে। আমি তাই শুনেছি, এটা নাকি অনেক দূর আছে, করা আছে ইতিমধ্যে। হ্যাঁ, অনেকগুলি করা আছে। এটা বলি, গুগল একটা অনলাইনে এই ধরনের একটা সার্ভিস দেয়, এবং সেখানে একটা মনে ব্যাপার আছে, 5000 শব্দের বেশি একবারে করা যায় না, তার বেশি করতে হলে তাদেরকে টাকা দিতে। বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে কাজ করেছে বাংলা ওসিআর নিয়ে, বিশেষত মুমিত খান অধ্যাপক, তিনি অনেক কাজ করেছেন, তার অনেক মানে সত্যি তৈরি করা কিছু জিনিস। এমনকি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, তারা মনে হয় একটা এরকম ওসিআর তৈরিও করেছে, যদিও সেটা এখন আর কাজ করে বলে আমার মনে হয় না, মানে আমি দেখিনি, আমি কয়েক বছর ধরে এটা কাজ করে। আমি যে সংস্থায় কাজ করি এবং তারা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI, তার সঙ্গে সম্মিলিতভাবে এই ধরনের একটা ওসিআর তৈরি করেছে। এই ওসিআরটা প্রায় 95% নির্ভুলভাবে কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু এর এখনো বাজারে এটা আনা যায়নি। তার কারণ ওই সেই কিছু প্রক্রিয়াগত, মানে কি বলবো, তারা অর্থাৎ এটা হয়ে যাবে অদূর ভবিষ্যতে, আমরা এটা জিনিস আশা করতে পারছি আর কি। এবং এইটা নির্ভর করে এর পেছনে এই যে বিপুল পরিমাণ আমাদের স্ক্যান করা যে টেক্সট, সেগুলোকে দিয়ে এই সিস্টেমটাকে ট্রেন করা যায়। যত বেশি ট্রেন করা যাবে, তত বেশি সেই সিস্টেম এফেক্টিভ হবে। হ্যাঁ, তো সেইটি আমরা কাজ করছি এখনো। এটি আরেকটি কাজ আর কি। আর তার সঙ্গে আরেকটি কাজের কথা বলি, সেটি হচ্ছে ব্রেল। এই যে আমরা যারা দৃষ্টিশক্তি নেই না, যে বন্ধুদের দৃষ্টি যারা দেখতে পারবো, তারা কি করে এই টেকনোলজির সাহায্য নিয়ে ভাষাকে ব্যবহার। তার একটা জিনিস হচ্ছে যে অটোমেটিক ওই টেক্সট টু স্পিচ কনভার্টেড, মানে একটা প্রিন্টেড টেক্সট তাকে অলরেডি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে স্পিচে, ধ্বনিতে রূপান্তরিত করে। যে কারণে আপনারা দেখবেন এখন অনেক জায়গাতেই যে অডিও বুক, এই অডিও বুক যে সবসময় যে রেকর্ডিং করে অডিও বুক তৈরি করা হয় তা না, ওই যে টেক্সট ক্যারেক্টারগুলি যদি চিনতে পারা যায়, প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে একটা করে ধ্বনিকে ম্যাপ করা, তো সেই হিসেবে অডিও বুক তৈরি। বাংলার ক্ষেত্রেও
এই ধরনের সুবিধে এখন আছে, যদিও সেটা খুব বাংলা শুনতে বাংলার মতো লাগে না, কারণ ওটা ওই ইংরেজি সিস্টেমটাকে ট্রেন করে করে বাংলার জন্য একটা করা হয়েছে, সেই কাজটা বাকি আছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা কাজ আছে, সেইটি হলো যে আমাদের যে প্রিন্টেড মেটেরিয়াল, প্রিন্টেড টেক্সট, তাকে ব্রেলে কনভার্ট, অর্থাৎ অন্ধরা যাতে, ব্রেলটা আমরা জানি যে অন্ধদের জন্য, যারা দৃষ্টিশক্তিহীন তাদের জন্য এক বিশেষ কাগজের উপরে বিশেষ পদ্ধতিতে ওই ছিদ্র করে 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 এক ধরনের লেখা হয়, তাকে ব্রেল বলে, ব্রেল লিপি বলা। তো এই ব্রেল লিপি আবার ভারত এবং বাংলাদেশের কিন্তু ব্রেল লিপি আলাদা, বাংলা। হ্যাঁ, ওদের কারণ আমাদের বেঙ্গল ফাউন্ডেশন থেকে কিন্তু ব্রেইলের বেশ কিছু বই বের হচ্ছে আগে, তাহলে এটা তাহলে আলাদা, তাহলে না আলাদা আলাদা ভারতীয় বাংলা ব্রেল আর বাংলাদেশি বাংলা ব্রেল একটু আলাদা, যে কারণে আমরা একসঙ্গে কাজ করতে চেয়েও পারি বাংলাদেশ সময় এই বিষয়ে কথা। আচ্ছা আচ্ছা, আমরা এইখানে যেটা করেছি, যেখানে একটা কনভার্টার আমরা বানিয়েছি, যে ইউনিকোড টেক্সটকে ব্রেলে কনভার্ট করে দেওয়া, যে কোনো ইউনিকোড টেক্সট ওই কনভার্টারের সাহায্যে আমরা ব্রেলে কনভার্ট করে দিয়ে তারপরে ওই ব্রেলটাকে আমরা জাস্ট প্রিন্ট করে নিলে ব্রেল বুক করি আলাদা করে। আগে আমরা জানি যে পুরোনো প্রাচীনকালে ব্রেল বই তৈরি করা একটা খুবই ঝকমারির বিষয়, ব্রেল কম্পোজ করতে হতো, সেই ব্রেল যারা পড়তে পারে সেরকম লোককে দিয়ে তার প্রুফ দেখাতে। এখন এই কাজটা প্রায় করার দরকার হয় না, কারণ আমরা একই কাজ ইউনিকোড টেক্সটটাকে যদি আমরা সঠিক করতে পারি, নির্ভুল করতে পারি, তাকে নির্ভুল করতে পারবো, অর্থাৎ অনেকখানি পরিশ্রম আমরা বাঁচাতে পারি। সেই সঙ্গে আরেকটি কাজ করা সম্ভব, যে আগে যেমন সাহিত্য বা এই ধরনের ইতিহাস ছাড়া ব্রেলে অন্য কোনো বই কনভার্ট করা যেত, ছাপানো যেত না। বিজ্ঞানের বই ব্রেলে কনভার্ট করা খুবই কঠিন, কারণ যদি ভূগোলের বই হয়, ভূগোলে নানা ধরনের ম্যাপ, সেগুলোকে কিন্তু এখন একটা টেকনোলজি এসেছে, সেই টেকনোলজিতে করা হয় কি, ওই প্লাস্টিকের পাতা, তার উপরে ওই চাপ দিয়ে এক ধরনের ছাপা তৈরি হয়, ট্যাকটাইল গ্রাফিক্স, ট্যাকটাইল গ্রাফিক্স, অর্থাৎ যেটি হাত দিয়ে তারা, এই ট্যাকটাইল গ্রাফিক্স এর কাজও আমরা এখন এই ল্যাঙ্গুয়েজ টেকনোলজিরই কাজ, কিন্তু এটা অর্থাৎ একটা ভূগোলের বইকে আমরা যেমন তার টেক্সটকে রূপান্তরিত করবো ব্রেনে, তার সঙ্গে তার তার ছবিগুলোকে, তার ম্যাপগুলোকে, ম্যাথমেটিক্সের অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন জ্যামিতিক যে আছে, শেপগুলি রয়েছে, সেগুলোকে এই ট্যাকটাইল গ্রাফিক্সে পরিণত করলে হবে কি, তারা এই বিজ্ঞানের বিষয়গুলিও তারা চর্চা করতে পারে। হয়তো এখনই উচ্চতর বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এখনো অতটা এগোতে পারিনি, কারণ তার জন্য আরো অনেক কি বলবো প্রযুক্তির সাহায্য দরকার আমাদের। কিন্তু এখন মোটামুটি এই একটা জায়গায় পৌঁছানো গেছে যে একটা সময় যে আমরা মোটে এগোতে পারতাম না, যে যারা দৃষ্টিহীন তারা হয় অন্য কেউ পড়ে দিলে তারা শুনতে পাবেন, বা এখন কম্পিউটারেও বাংলা পড়ে দিতে পারছে, সেই জায়গাটাও অনেকটা এসে গেছে, বা তারা নিজেদের মতো করে নিজেদের ব্রেল বই নিজেরা তৈরি করে দিতে পারে। এই জিনিসগুলিতে আমরা এখন এসে পৌঁছেছি, প্রযুক্তি আমাদের এই কতগুলি জায়গা তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এই নিয়ে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম ডক্টর আতাউল করিম, তিনি বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি প্রচুর কাজ করেছেন, এই নিয়ে প্রচুর কাজ করেছেন, আর কোথায় কোথায় কাজ করতে হবে সেটাও তিনি চিহ্নিত করে দিয়েছেন। আমি দেখি সময় পেলে সেই ইন্টারভিউটার অংশ বিশেষ আমি এখানে ভাগ করে নেব। আমাদের সময় কিন্তু পুরিয়ে এটা নিয়ে মনে হয় আলম ভাই 2018-তে চট্টগ্রাম টেলিভিশনে আমি আর আপনি কথা বলেছিলাম এই বাংলা ভাষা প্রযুক্তির ব্যবহারে, তখন এই ইন্টারভিউর কথা আপনি উল্লেখ করেছিলেন। এবং আমি সেইটার ভিডিওটা তোমাকে দিয়েছি, আমি বলেছিলাম সেটা কিন্তু রিপ করে দিলে আমরা একটা ইউটিউবে যেন দিয়ে দিতে পারি, তাহলে অনেকে এটা শুনতে পাবে আর কি। সেই কাজটা যদি তুমি করতে পারো তাহলে ইউটিউবে দিলে খুব ভালো হয় আর কি। আলম ভাই আমি কয়েক সেকেন্ড দাঁড়াও, আমি তো জাস্ট শেষ করে নেই। লাইভে মুজিবুর রহমান আরেকটি প্রশ্ন করেছেন, সেটা বোধহয় ইতিমধ্যে তুমি উত্তর দিয়েছো, তবু আবার বলো, বাংলা ভাষায় কি কোনো ডিকশনারি অফ কোলোকেশনস আছে? উনি জানতে চাচ্ছেন, যেমন এবং এটা অনেকে বাংলা নামও দিয়েছেন, যে বাংলা ভাষায় কি কোনো সমাবিষ্ট শব্দের অভিধান আছে? ইংরেজিতে যেমন ডিকশনারি অফ কোলোকেশনস আছে, জানাবেন রাজীব দা।
না, বাংলাতে কোলোকেশনাল ডিকশনারি আমি দেখিনি এখন, আমার আচ্ছা, চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ আমার চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাজ্জাক, বলো। তবে একটু বলে রাখা যে আমি বাংলায় একটা কর্পাস তৈরি করা সম্ভব হয়, কোলোকেশনাল ডিকশনারি তৈরি করতে 5 মিনিট সময় লাগবে। ওকে, কর্পাস যদি তৈরি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আমি রাজীব দাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, ওনার বিশাল কর্মযজ্ঞের সামান্য আমাদের সাথে শেয়ার করছেন। ওনার সম্পর্কে যখন আমি জানি ভাষা প্রযুক্তিবিদ, তখন আমার অবাক করা একটা তৈরি হলো যে ভাষা প্রযুক্তিবিদ এরকম একটা প্রতিষ্ঠানে উনি কাজ করছেন, বাংলাদেশে প্যারালাল খুঁজছি আমি, বা এরকম যারা কাজ করেন ওরা কারা। বাংলাদেশে হয়তো আমি জানি না। রাজ্জাক, তুমি প্রথমে ভেবেছিলে যে এই ভাষা প্রযুক্তিবিদ কোন চিড়িয়াখানায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি চমৎকৃত হলাম, আমি অবাক হলাম যে এই সব নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, এটা তুমি ওকে জানিয়ে দিও ব্যক্তিগতভাবে, আরো বড় করে একটা ইমেল করে দাও আর কি। হ্যাঁ, আজকে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, 2 ঘন্টা আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি। আমি চাইবো যে এখন জুমে আর যারা আছে তাদের কোনো বক্তব্য আছে কিনা তারা এই সুযোগে করতে পারে। অদিতি এবং দীপান্বিতা বোধহয় চলেই গেছে, মাহিয়া আছে, তাদের যদি কিছু বলার থাকে, বা নাসিরও যদি আর কিছু বলতে চায় এই 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 অনুষ্ঠান কেন্দ্রিক। তা নেই। আচ্ছা, তাহলে আমি শেষ ঘোষণাটা দিই। সেটা হচ্ছে যে আমাদের, আচ্ছা এখানে মুজিব রহমান আরেকটা কথা লিখেছেন যে ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন খুবই জরুরি প্রযুক্তি, অতীত সাহিত্য ইতিহাস সংরক্ষণে বিপ্লব ঘটাতে পারে ওসিআর। দারুণ, এটা সত্যি কথা। আসলে এটা যে কত যুগান্তকারী একটা কাজ হবে, মানে কত সহজ হয়ে যায় আমাদের কাছে কিংবা পাঠ করা, ব্যবহার করা। এখানে একটু বলে রাখি আমাদের কাছে, আমাদের সংস্থায় একটা প্রস্তাব এসেছে যে আমাদের কলকাতায় যে আর্কাইভ, স্টেট আর্কাইভ, তাকে ডিজিটাইজ করা। বুঝতে পারছেন তো, মানে সেখানে যে কি বিচিত্র এবং দুষ্প্রাপ্য জিনিস আছে সমস্ত, হ্যাঁ, মানে সেগুলি যদি ডিজিটাইজ করে সাধারণ মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়া যায়, মানে বিশাল কাজ, অকল্পনীয় কাজ। ওসিআর ছাড়া এটা সম্ভব। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটা ঘোষণা দিই যে আমাদের পরবর্তী পর্বটা নিয়ে, আমাদের পরবর্তী পর্ব আজকে যেহেতু 25 তারিখ, আমাদের পরবর্তী পর্ব হচ্ছে কয় তারিখ হচ্ছে তাহলে 25, 5, 2 তারিখ, এরপরে 9 তারিখ হচ্ছে। হ্যাঁ, 9 তারিখ হচ্ছে আমাদের 7ম পর্ব। কিন্তু 2 তারিখও একটা বিশেষ অনুষ্ঠান হবে, সেটা আমি শুধু বলে রাখতে চাই যারা আগ্রহী যেন যুক্ত হন। 2 তারিখ কিন্তু হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের বাংলা চলচ্চিত্রের যিনি একেবারে পথিকৃৎ, তার 100তম জন্মবার্ষিকীর দিন রবিবার পড়েছে। সেই দিন মূলত সত্যজিৎ রায়ের করা প্রচ্ছদ, তার করা বর্ণ লিপি ইত্যাদি বিষয়ে তার যে কাজগুলো আছে সেটার উপর জোর দিয়ে একটা উপস্থাপনা নিয়ে আসবেন আমাদের এখানে। কলকাতারই একজন আমাদের সবারই খুব প্রিয় দেমুদা, দেবাশিস মুখোপাধ্যায়, আপনারাও নিশ্চয়ই তার কাজ সম্পর্কে পরিচিত, তিনি আসবেন। সত্যজিৎ রায়ের ওই দিকটা নিয়ে কথা বলেন, পাশাপাশি সত্যজিতের জীবনের বহু বিচিত্র বিষয় নিয়ে তিনি আলোকপাত করবেন। তো আমি খুব প্রত্যাশা করবো যে আপনারা সবাই সেই দিনটা তো যুক্ত হবেন। আগামী রবিবার 2 তারিখে বাংলাদেশ সময় রাত 9:30টায় হবে, আজকের মতো 7:30 নয়, রাত 9:30টায় হবে। তো এই অবধি আমি অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে রাজীবকে দ্রুত সংক্ষেপে তার একটু উপসংহার মন্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমরা এই যে অনুষ্ঠানটা করে চলেছি আজকে 6ষ্ঠ পর্ব, আমি দিনে দিনে একটু হতাশই হচ্ছি, কারণ সত্যি অর্থে আলোচনার পর্বটিতে আমাকে বা আমি আর আলম ভাই প্রায় একক বা যুগ্মভাবে কথা বলি আর কি। আমি সত্যি আশা করবো যে মানুষ যদি আরো বেশি এখানে অংশগ্রহণ করেন তাহলে ভালো হবে আর কি। মানে শুনুন, মানে আমি কি জানি বা না জানি এটা তো উদ্দেশ্য নয় এখানে দেখানো বা বোঝানো। এখানে উদ্দেশ্যটা হচ্ছে ভাষা নিয়ে আমরা কি ভাবছি, চিন্তা করছি এবং কোথায় আমাদের অসুবিধেগুলো, সেইগুলি যদি আমরা সামগ্রিকভাবে, যৌথভাবে বা সবার প্রচেষ্টার মাধ্যমে সেগুলো যদি সামনে উঠে আসে, সেইটি একটা কাজ। আমাদের উদ্দেশ্য কিন্তু সেটাই। আমি জানি যে ভাষার আলোচনায় মানুষ যতখানি লিখতে আগ্রহী, ভাষা নিয়ে আলোচনা করতে ততখানি আগ্রহী। এটা সত্যি কথা। মানে আমরা বই ছাপাতে যতখানি আগ্রহী, ভাষার ব্যবহার শিখতে ততখানি আগ্রহী। তো সেইটি তো আমাদেরকে একটু ছেড়ে বেরোতে। এই ব্যাপারে আমি মনে করি নাসির আমার মনে হয় পরবর্তী পর্বগুলোতে আরেকটু জোরালো, আর একটু সক্রিয় ভূমিকা
রাখতে পারে, রাখা উচিত বলে আমি মনে করি আর কি। এখানে একটাই কথা বলার যে আমার একার পক্ষে সব সময় বুঝে ওঠা সম্ভব নয় যে সকলের কি কি অসুবিধে হচ্ছে। সেইটাই হ্যাঁ। দেখুন, আমি তো ভাষা বিজ্ঞানের ছাত্র, আমার কাছে এমন অনেক বিষয়ই সহজ বলে মনে হয় যেটা অন্যের কাছে সহজ না। এটি আমাকে বলতে হবে, না বললে এটা সবসময়। আর নাসির, তুমি এহসানের সঙ্গে আরেকটু যোগাযোগটা বাড়াও এবং এহসানকে উদ্বুদ্ধ করো। আমি জানি তার খুব কষ্ট হয়, কারণ তার এখানে এখন রাত 1টা-2টো বাজে আর কি, আসতে কষ্ট হয়। তবে এটা কিছু করার নেই, ভাষার জন্য হয়তো এইটু আত্মত্যাগ তাকে করতে হবে। তুমি তার সাথে যোগাযোগ করে তাকে উদ্বুদ্ধ করো যুক্ত হওয়ার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠানে। কারণ আমরা শেষ করছি এখানে আমাদের পরবর্তী পর্ব 9 তারিখে, সেদিন তো আপনারা আসবেনই, চেষ্টা করবেন 2 তারিখেও যুক্ত হওয়ার জন্য। সত্যজিৎ রায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান, সেই পর্ব। আর ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য আমার আকুল আবেদন, আপনারা একটু সাবধানে থাকেন। ওখানকার যে করোনা ঢেউয়ের যে একটা ভয়ঙ্কর তাণ্ডব আমরা লক্ষ্য করছি আর কি, সাবধানতা ছাড়া সত্যি আর কোনো বিকল্প নেই। নিজের নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে, গুরুজনদেরকে তাদেরকেও আপনার জন্য নিরাপদ রাখতে পারি সেই চেষ্টাটুকু করবেন। আমাদের সবটুকু শুভকামনা, সবটুকু ভালোবাসা থাকলো। আমাদের নিজেদের দেশের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু কলকাতার অবস্থা দেখে আমাদের খুবই খারাপ লাগে। আজকে বোধহয় সেখানে 26% সংক্রমণের হার আমি লক্ষ্য করেছি। তো সবাই সাবধানে থাকবেন, হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। ভয়ানক। আমাদের এত পরিচিত, এত কাছের মানুষ যে এমন অবস্থায় সব পৌঁছে যাচ্ছে, তারা সত্যি আমি খুবই ভারাক্রান্ত মনে আজকে এই অনুষ্ঠান আমি করতে বসেছি। আমি বলতে পারছি না যে সত্যি কিরকম ভারাক্রান্ত অবস্থা। তবুও আমাদের শুভকামনা রইল, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।